লর্ড অব দ্য মিস্ট্রিজের এক অত্যন্ত রোমাঞ্চকর এবং রহস্যময় অধ্যায়ে আপনাদের স্বাগতম, যেখানে আমরা আমাদের প্রিয় চরিত্র ক্লেইন মোরেট্টিকে দেখব শার্লক মোরিয়ার্টি হিসেবে এক অদ্ভুত গোয়েন্দা মিশনে লিপ্ত হতে। আজকের এই ভিডিওতে আমরা ক্লেইনের ব্যাকল্যান্ডে কাটানো কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তার আধ্যাত্মিক শক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যুদ্ধের ভয়াবহতা শেষ হওয়ার পর ক্লেইন যখন তার চেয়ারে হেলান দিয়ে বসেন, তখন তার মূল লক্ষ্য ছিল মৃত রোসাগুর আত্মা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা। এই প্রক্রিয়াটি ছিল ড্রিম ডিভিনেশন বা স্বপ্ন দর্শনের মাধ্যমে, যেখানে ক্লেইন একটি ধূসর এবং অবাস্তব জগতের মুখোমুখি হন। সেই মায়াবী জগতে একটি গ্যাস ল্যাম্প হঠাৎ জ্বলে ওঠে এবং মাটির পাথরের স্ল্যাব ও একটি ছাগলের চামড়ার স্ক্রোল রাখা একটি ডেস্ক আলোকিত করে। এই স্বপ্ন দর্শনের মাধ্যমে একের পর এক উন্মোচিত হতে থাকে সিআর পাথওয়ের রহস্যময় সব সিকোয়েন্সের ফর্মুলা। তবে ফর্মুলাগুলো জানার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী আমাদের সবার মনে রাখা উচিত, যা রোসাগোকে তার এক অদৃশ্য গুরু দিয়েছিলেন। সেই সতর্কবাণীটি ছিল ডিভিনেশন বা গণনার উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে। যেমন ধরুন, কেউ যদি ডিভিনেশন করে জানতে পারে যে একটি রেলওয়ে স্টকে বিনিয়োগ করলে লাভ হবে, তার মানে এই নয় যে সে এখনই ধনী হয়ে যাবে। হতে পারে সেই লাভ আসতে দীর্ঘ ৩০ বছর সময় লাগবে এবং এর মাঝে স্টকের দাম অনেকবার পড়ে যাবে। ভাগ্যকে জয় করা বা পরিমাপ করা এত সহজ নয়। ডিভিনেশন কখনোই সর্বশক্তিমান নয় এবং অনেক সময় এটি ভুল পথে পরিচালিত করতে পারে, কারণ এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের বোঝার বাইরে। যদি কেউ পুরোপুরি ডিভিনেশনের উপর নির্ভর করে কাজ করে, তবে সেই নির্ভরতাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্লেইন এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন যে ডিভিনেশনকে অবশ্যই নিজের সতর্কতা, সাবধানতা এবং আত্মনিয়ন্ত্রণের সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে। এরপর আমরা জানতে পারি সিকোয়েন্স 7 বা ম্যাজিশিয়ান সম্পর্কে। এই ম্যাজিশিয়ান সিকোয়েন্সটি সিআর এবং ক্লাউনের সাথে মিলে একটি সার্কাস থিমের পূর্ণতা দেয়। ক্লেইন যখন এই ফর্মুলাটি দেখেন, তখন তিনি রোসাগোর সহযোগীর কথা মনে করেন, যে আগে তার উপর হামলা করেছিল। একজন ম্যাজিশিয়ানের ক্ষমতার মধ্যে রয়েছে দ্রুত এয়ার বুলেট বা বাতাসের গুলি ছোড়া, আগুনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে লাফ দেওয়া এবং সাধারণ কাগজের টুকরোকে ধারালো অস্ত্রের মতো ব্যবহার করা। এই ক্ষমতাগুলো একজন অতিপ্রাকৃত যোদ্ধার লড়াই করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এই ম্যাজিশিয়ান পোশনের প্রধান উপাদানগুলো হল একটি মিস্ট ট্রিয়েন্টের আসল শিকড় এবং একটি ডার্ক প্যাটার্নযুক্ত ব্ল্যাক প্যান্থারের সম্পূর্ণ মেরুদণ্ডের তরল। এর সাথে সম্পূরক উপাদান হিসেবে লাগে ৬০ মিলি পিউরিফাইড ওয়াটার, ৩০ মিলি মিস্ট ট্রিয়েন্টের রস, ৩ গ্রাম ড্রপলেট জেম পাউডার এবং ৪ ফোঁটা ফ্যান্টাসি গ্রাস এসেনশিয়াল অয়েল। ম্যাজিশিয়ানের পর আসে আরও রহস্যময় সিকোয়েন্স 6, যার নাম হল ফেসলেস বা মুখহীন মানুষ। এই ক্ষমতাটি রোসাগোকে অফিসার ফ্যাক্সিনের ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করেছিল। ফেসলেস হওয়ার মাধ্যমে একজন ব্যক্তি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। যদিও সরাসরি যুদ্ধে এটি খুব বড় কোনো শক্তি দেয় না, কিন্তু ছদ্মবেশ ধারণ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি বিশ্বের ৯০% অতিপ্রাকৃত ক্ষমতার চেয়েও বেশি কার্যকর। তবে ফেসলেস পোষণ খাবার পর একটি বিষয় সবসময় মনে রাখতে হয়, যে আপনি যার রূপই ধারণ করুন না কেন, দিন শেষে আপনি আপনার নিজের সত্তাই থাকবেন। এই সিকোয়েন্স 6 ফেসলেসের প্রধান উপাদানগুলো বেশ বিরল। এর জন্য প্রয়োজন একটি 1000 ফেসড হান্টার বা 1000 মুখের শিকারীর মিউটেটেড পিটুইটারি গ্রন্থি এবং একটি হিউম্যান স্কিন্ড শ্যাডোর বৈশিষ্ট্য। সম্পূরক উপাদান হিসেবে লাগে ৮০ মিলি 1000 ফেসড হান্টারের রক্ত, ৫ ফোঁটা ব্ল্যাক জিমসন উইড জুস, ১০ গ্রাম ড্র্যাগন টুথ গ্রাস পাউডার এবং একটি গভীর সমুদ্রের নাগার ৩ গাছা চুল। 1000 ফেসড হান্টার এক প্রকার ড্র্যাগন হলেও এটি বর্তমানে প্রায় বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। এরপর ক্লেইন যখন সিকোয়েন্স 5-এর দিকে এগোতে থাকেন, তখন পরিবেশ আরও গাম্ভীর্যপূর্ণ হয়ে ওঠে। সিকোয়েন্স 5 এরিওনেটেস্ট হওয়া আগের সিকোয়েন্সগুলোর মতো সহজ নয়। এর জন্য কেবল পোষণ খেলেই হয় না, বরং একটি নির্দিষ্ট আচারের মধ্য দিয়ে যেতে হয়। এই সিকোয়েন্সের ক্ষমতা হাই সিকোয়েন্সের নিচের স্তরে থাকা অন্যতম অপরাজেয় ক্ষমতা হিসেবে বিবেচিত। এই পোষণটি পান করার সময় একজনকে সমুদ্রের গভীরে যেতে হবে এবং মৎস্যকন্যা বা মারমেইডের গানের মাঝে এটি পান করতে হবে। নিম্বলরাইট মাস্টারের প্রধান উপাদানগুলো হল প্রাচীন রেইথ বা ভূতের ধুলো এবং একটি ৬ ডানাওয়ালা গার্গোয়ালের মূল ক্রিস্টাল। সম্পূরক উপাদানে লাগে সোনিয়া দ্বীপের গোল্ডেন স্প্রিং বা স্বর্ণ প্রস্রাবনের ৮০ মিলি জল, ১০ গ্রাম ড্র্যাগ বাক, প্রাচীন রেইথের অবশিষ্ট আধ্যাত্মিকতা এবং একজোড়া ৬ ডানাওয়ালা গার্গোয়ালের চোখ।
এই ফর্মুলাটি দেখার সময় ক্লেইনের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি প্রায় শেষ হয়ে আসছিল এবং তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। শেষ পর্যন্ত তিনি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসতে বাধ্য হন। বাস্তবে ফিরে এসে ক্লেইন এক বিভীষিকাময় দৃশ্য দেখতে পান। চারিদিকে রক্ত, ঘিলু এবং শরীরের অবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মাঝেই তিনি দেখতে পান তার দেহরক্ষী মিস বডিগার্ড জেগে উঠেছেন এবং বাতাসে ভাসছেন। ক্লেইন তাকে বোঝানোর চেষ্টা করেন যে রোসাগোর মাথা উড়িয়ে দেওয়ার পর তার শরীর নড়াচড়া করছিল দেখে তিনি ভয়ে সব চার্ম ব্যবহার করে ফেলেছেন। ক্লেইন আরও মিথ্যা বলেন যে তিনি একটি ব্ল্যাক হেয়ার বা কালো কান কিনেছিলেন যা দিয়ে মহান কোনো সত্তার কণ্ঠ শোনা যায় এবং সেই কানটি চার্মে পরিণত হয়েছিল। মিস বডিগার্ড ক্লেইনকে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেন, কারণ তিনি মনে করেন ক্লেইন হয়তো পাগল হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন। সবশেষে তারা যুদ্ধে লুটপাটের মাল ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ক্লেইন রোসাগোর কাছে একটি অদ্ভুত কমলা রঙের কাগজ পান যা সূর্যের চিহ্নে ভরা ছিল এবং এটি হাতে ধরলে বেশ উষ্ণ মনে হচ্ছিল। মিস বডিগার্ড জানান যে এটি একটি নোটেরি বা সত্যায়নকারী বস্তু। যদি কোনো অতিপ্রাকৃত ক্ষমতাকে এটি দিয়ে নোটেরাইজ বা সত্যায়ন করা হয় এবং তা বৈধ হয় তবে সেই শক্তি বৃদ্ধি পায়, আর যদি তা ভুয়া প্রমাণিত হয় তবে সেই শক্তি নষ্ট হয়ে যায়। এছাড়া রোসাগোর মৃতদেহ থেকে একটি কালো রঙের মণিহীন চোখের মতো বস্তু বেরিয়ে আসে, যা ছিল মূলত তার বিয়ন্ডারের বৈশিষ্ট্য। কিন্তু যেহেতু রোসাগো ট্রু ক্রিয়েটর বা একজন অশুভ দেবতার দ্বারা কলুষিত ছিল, তাই এই বৈশিষ্ট্যটি এখন বিষের মতো বিপজ্জনক এবং মূল্যহীন হয়ে পড়েছে। এটি দিয়ে পোষণ তৈরি করা মানেই হলো আত্মহত্যার শামিল। এভাবেই ক্লেইন তার বুদ্ধিমত্তা এবং সাহসের মাধ্যমে এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পান এবং সিয়ার পাথওয়ের পরবর্তী ধাপগুলোর মূল্যবান জ্ঞান অর্জন করেন। গল্পের এই পর্যায়ে আমরা দেখি ক্লেইন বা আমাদের পরিচিত দ্য ফুল এক ভয়াবহ যুদ্ধের পর রোসাগো রেখে যাওয়া একটি বিশেষ বস্তু বা বিয়ন্ডারের বৈশিষ্ট্যের মুখোমুখি হন। যখন ক্লেইনের আঙুল সেই কালো চোখ সদৃশ বস্তুটিকে স্পর্শ করে তখন তার মাথার ভেতর এক তীব্র যন্ত্রণার ঢেউ খেলে যায়। এটি কোনো সাধারণ মাথা ছিল না, এটি ছিল এক কাল্পনিক বা মায়া জগতের শব্দের আক্রমণ যা তার চেতনাকে নাড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্লেইনের দৃষ্টিতে এক অভাবনীয় পরিবর্তন আসে। তিনি দেখতে পান অজস্র কালো এবং মায়াবী সুতো যা মিস বডিগার্ড এবং তার নিজের শরীর থেকে বের হয়ে অসীমের দিকে ছড়িয়ে পড়েছে। এই সুতোগুলো যেন শূন্যতার মাঝে হারিয়ে গেছে। এই দৃশ্যটি এতটাই অদ্ভুত এবং ভয়ানক ছিল যে ট্রাইপোফোবিয়া বা ছোট ছোট গর্তের প্রতি আতঙ্ক থাকা যে কেউ এটি দেখলে মূর্ছা যেতেন। ক্লেইন দ্রুত সে কালো চোখ বা বৈশিষ্ট্যটিকে একটি লোহার সিগারেটের কেসে ভরে ফেলেন, কারণ তিনি এর দূষিত প্রভাব আর সহ্য করতে পারছিলেন না। এই ঘটনাটি থেকে ক্লেইন এক গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন যে এটিই সম্ভবত একজন মেরিওনিটিস্ট ক্ষমতার আসল রহস্য। এই ক্ষমতার মাধ্যমে একজন বিয়ন্ডার মানুষের শরীর এবং আত্মার মধ্যে সংযোগকারী অদৃশ্য সুতোগুলো দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই বৈশিষ্ট্যটি ট্রু ক্রিয়েটর বা একজন অশুভ দেবতার দ্বারা কলুষিত ছিল। ক্লেইন জানতেন যে এটি ব্যবহার করা মানেই সরাসরি সেই অশুভ দেবতার নজর নিজের দিকে টেনে আনা। তিনি এর আগে একবার ট্রু ক্রিয়েটরকে উত্তেজিত করেছিলেন এবং দ্বিতীয়বার এই ঝুঁকি নেওয়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। তিনি ভাবছিলেন যদি কোনোভাবে গ্রে ফগ বা ধূসর কুয়াশার ওপরে গিয়ে একে শুদ্ধ করা যায় তবেই হয়তো এটি ব্যবহারযোগ্য হতে পারে। তবে তার আগে এই বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করা প্রয়োজন ছিল। যুদ্ধের পরবর্তী পরিস্থিতি ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। রোসাগোর মাথাবিহীন দেহ এবং চারপাশের রক্তের দাগগুলো মুছে ফেলা ছিল অত্যন্ত জরুরি। এখানে আমরা মিস বডিগার্ডের এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ক্ষমতার পরিচয় পাই। ক্লেইন যখন ভাবছিলেন কিভাবে এই বিশৃঙ্খলা পরিষ্কার করবেন, তখন মিস বডিগার্ড তাকে অবাক করে দিয়ে নিজেই দায়িত্ব নেন। তিনি কোনো সাধারণ মানুষ বা ভূতের মতো রোসাগোর মৃতদেহের সাথে মিশে যেতে শুরু করেন। এই দৃশ্যটি ছিল সরাসরি কোনো হরর মুভির মতো। রোসাগোর আঙুলগুলো নড়ে ওঠে এবং চারপাশের ছড়িয়ে থাকা রক্ত এবং ঘিলুগুলো যেন উল্টো পথে প্রবাহিত হয়ে পুনরায় ঘাড়ের ওপর একটি নতুন মাথা গঠন করে। যদিও সেই মাথাটি ছিল অসংখ্য ফাটলে ভরা, যেন কোনো ভেঙে যাওয়া কাচের পুতুলকে জোড়া লাগানো হয়েছে। সেই ফাটলগুলোর ভেতর দিয়ে তখনও রক্ত প্রবাহিত হচ্ছিল এবং রিভলভারের গুলির প্রতিফলন দেখা যাচ্ছিল। ক্লেইন নিজে ওই বীভৎস দৃশ্য দেখে
কিছুটা পিছিয়ে যান। মিস বডিগার্ডের এই পেশাদারিত্ব ক্লেইনকে মুগ্ধ করে। রোসাগোর সেই পুতুল সদৃশ দেহটি যখন উঠে দাঁড়িয়ে পুলিশ ক্যাপ দিয়ে নিজের বিকৃত মুখ ঢেকে নেয়, তখন মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি। ক্লেইন তাকে সতর্ক করে দেন যাতে তিনি জনাকীর্ণ জায়গা বা আলোকিত রাস্তা এড়িয়ে চলেন, কারণ সেই চেহারা দেখলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়বে। একই সাথে ক্লেইন তার ডিটেকটিভ বুদ্ধিকে কাজে লাগিয়ে রোসাগোর আগের পোশাকগুলো খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি জানতেন যে MI9 বা পুলিশ যদি রোসাগোর পোশাক খুঁজে পায় এবং ক্লেইনকে অক্ষত অবস্থায় দেখে, তাহলে তা বড় কোনো বিপদের কারণ হতে পারে। একজন সাধারণ গোয়েন্দার পক্ষে 1000 পাউন্ড দিয়ে বডিগার্ড ভাড়া করা মোটেও স্বাভাবিক ছিল না। মিস বডিগার্ড তার অতীন্দ্রিয় ক্ষমতার মাধ্যমে ক্লেইনকে আশ্বস্ত করেন যে তিনি পোশাকগুলো খুঁজে বের করতে পারবেন। ক্লেইন যখন ক্লান্ত হয়ে সোফায় বসেছিলেন, তখন তার মনে যুদ্ধের ভয়াবহতা বারবার ভেসে উঠছিল। এই যুদ্ধটি ছিল তার জীবনের অন্যতম কঠিন লড়াই, যা মাত্র 1 মিনিটের মতো স্থায়ী হলেও এর ঝুঁকি ছিল মেগোসের সাথে লড়াইয়ের প্রায় সমান। মিস বডিগার্ড এবং তার নিজস্ব ক্ষমতার প্রয়োগ সত্ত্বেও ক্লেইন প্রায় রোসাগোর নিয়ন্ত্রণে চলে গিয়েছিলেন। তিনি চিন্তা করছিলেন যে এই বিয়ন্ডার বৈশিষ্ট্যটিতে সিকোয়েন্স 5 থেকে 9 পর্যন্ত সব উপাদানের নির্যাস ছিল। যদি এটি কলুষিত না থাকত, তবে যে কোনো সাধারণ মানুষ সরাসরি সিকোয়েন্স 5-এর শক্তিশালী বিয়ন্ডার হতে পারত। তবে ইতিহাসের অভিজ্ঞতায় এটি একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভাগ্যনির্ভর পদ্ধতি। ক্লেইন সিদ্ধান্ত নেন যে তিনি প্রাচীনদের মতো ধাপে ধাপে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। তিনি ভবিষ্যতে নিজের উন্নতির জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার কথা মাথায় রাখেন। অন্যদিকে ক্লেইন তার ডিভিনেশন বা ভবিষ্যৎবাণীর মাধ্যমে নিশ্চিত হতে চান যে তার শত্রু অ্যাম্বাসেডর বেকারল্যান্ড মারা গেছেন কিনা। একটি কয়েন টস করার পর যখন ফলাফল ইতিবাচক আসে, তখন ক্লেইন এক বিশাল স্বস্তি অনুভব করেন। বেকারল্যান্ডের মৃত্যু মানেই ছিল তার মাথার ওপর থেকে এক বড় বিপদের ছায়া সরে যাওয়া। ইন্টিস রিপাবলিকের দূতাবাসে তখন বিশৃঙ্খল পরিস্থিতি। সামরিক কর্মকর্তারা বেকারল্যান্ডের মৃতদেহ পরীক্ষা করে বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না। তারা লক্ষ্য করেন যে লাশের ফুসফুসে ভয়াবহ ক্ষত ছিল এবং সেখানে অন্তত 4টি ভিন্ন ভিন্ন বিয়ন্ডার ক্ষমতার চিহ্ন পাওয়া গেছে। তারা সন্দেহ করতে শুরু করেন যে এর পেছনে শেফার্ড বা অরোরা অর্ডারের কোনো দুর্ধর্ষ সদস্যের হাত রয়েছে। তাদের মধ্যে একজন এমনকি স্ক্রাইব নামক এক রহস্যময় সিকোয়েন্সের কথা উল্লেখ করেন, যার সম্পর্কে তারা খুব বেশি জানতেন না। সবশেষে যখন ক্লেইন তার বাড়িতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপনের অভিনয় করছিলেন, তখন মিস বডিগার্ড পুনরায় আবির্ভূত হন। ক্লেইন তাকে তার সুরক্ষার জন্য ধন্যবাদ জানান এবং বাকি 900 পাউন্ড পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে মিস বডিগার্ডের চারিত্রিক দৃঢ়তা ক্লেইনকে অবাক করে দেয়। তিনি জানান যে তার চুক্তির 3 দিন পূর্ণ হতে এখনও দেরি আছে এবং তিনি বাকি সময়টুকু ক্লেইনের সাথেই থাকবেন। ক্লেইন কিছুটা অস্বস্তিতে পড়েন, কিন্তু তার এই সততাকে সম্মান জানান। মিস বডিগার্ড তার নাম প্রকাশ না করেই পুনরায় রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান। রোসাগোরের সাথে সেই বিধ্বংসী লড়াইয়ের পর ক্লাইন যখন নিজের ঘরে ফিরে আসেন, তখন তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার মস্তিষ্ক ছিল অদ্ভুতভাবে সক্রিয়। রোসাগোরের সাথে লড়াইটি মোটেও সহজ ছিল না এবং ক্লাইন খুব ভালো করেই জানেন যে মিস বডিগার্ডের সহায়তা ছাড়া এই যুদ্ধে তার পরাজয় ছিল সুনিশ্চিত। মিস বডিগার্ডের সেই অসামান্য লড়াই করার ক্ষমতা এবং তার সিকোয়েন্স 5 বিয়ন্ডার হওয়ার প্রবল সম্ভাবনা ক্লাইনকে একদিকে যেমন অবাক করেছে, অন্যদিকে তাকে তার নিরাপত্তার ব্যাপারে কিছুটা আশ্বস্তও করেছে। ক্লাইন ভাবেন যে এই রহস্যময়ী নারী ঠিক কোন পাথওয়ের অনুসারী এবং কেন তিনি তার সুরক্ষায় নিয়োজিত আছেন। লড়াইয়ের পর যখন তিনি রোসাগোরের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যটি নিজের কাছে রাখেন, তখন তিনি লক্ষ্য করেন যে বিয়ন্ডার জগতের বস্তুগুলো কতটা শক্তিশালী এবং বিপজ্জনক হতে পারে। এই পর্যায়ে এসে ক্লাইন মিস্টিসিজম বা রহস্যবিদ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ শিখতে পারেন, যা একজন বিয়ন্ডার হিসেবে তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। তিনি যখন তার কাছে থাকা লোহার সিগারেটের কেসটি পরীক্ষা করেন, তখন স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে দেখতে পান যে সেই ধাতব পাত্রের সূক্ষ্ম ফাটল দিয়েও বিয়ন্ডার বৈশিষ্ট্যের রঙিন আভা বের হচ্ছে। এটি তাকে মনে করিয়ে দেয় যে কেন বিয়ন্ডার জগতের অভিজ্ঞ ব্যক্তিরা সর্বদা ভেষজ পাউডার বা অন্যান্য আধ্যাত্মিক উপাদানগুলো কাঠের পাত্রের বদলে ধাতব বোতলে রাখেন। কাঠের অণুপরমাণুর বিন্যাস এতটাই শিথিল যে আধ্যাত্মিক আভা বা অরা খুব সহজেই তা ভেদ করে বাইরে আসতে পারে, যা একজন দক্ষ বিয়ন্ডারের নজরে খুব সহজেই পড়ে যেতে পারে।
ক্লাইন বুঝতে পারেন যে এতদিন তিনি কেবল নিয়মগুলো মেনে চলতেন, কিন্তু এখন তিনি সেই নিয়মগুলোর পেছনের বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কারণগুলো অনুধাবন করতে পারছেন, যা তাকে একজন পরিপক্ক বিয়ন্ডার হিসেবে গড়ে তুলছে। এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলোই একজন সাধারণ বিয়ন্ডার এবং একজন মাস্টারের মধ্যে পার্থক্য গড়ে তোলে। এরপর ক্লাইন যখন বিশ্রামের জন্য বিছানায় গা এলিয়ে দেন, তখন তার মনে একরাশ প্রশ্নের উদয় হয়, যা তাকে টিনজেন সিটির সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তিনি ভাবেন যে ব্যাকল্যান্ডে আসার মাত্র ৩ সপ্তাহের মধ্যে তিনি কিভাবে সিয়ার ক্লাউন এবং ফেসলেস এই ৩টি পোষণের ফর্মুলা পেয়ে গেলেন। সাধারণত একজন বিয়ন্ডারের জন্য এই পথ অতিক্রম করতে কয়েক মাস বা এমনকি কয়েক বছর লেগে যেতে পারে। তিনি নিজেকে প্রশ্ন করেন যে এটি সত্যিই বিধাতার দান, নাকি এর পেছনে অন্য কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে। টিনজেন সিটিতে থাকাকালীন তিনি দেখেছিলেন কিভাবে সিল্ড আর্টিফ্যাক্ট 008 মানুষের ভাগ্য নিয়ে খেলা করে এবং সুনিপুণভাবে ঘটনাগুলো সাজায়। এখন ব্যাকল্যান্ডের এই দ্রুত উন্নতি কি তবে কোনো নতুন ষড়যন্ত্রের অংশ? ক্লাইন বিশ্লেষণ করে দেখেন যে ইন্তিস প্রজাতন্ত্রের সাথে সিক্রেট অর্ডারের সম্পর্ক থাকাটা ঐতিহাসিকভাবেই সত্য, যা সম্রাট রোজেলের ডায়েরি থেকেও প্রমাণিত হয়। গোয়েন্দা সংস্থাগুলোতে সিয়ার বা ফেসলেস পাথওয়ের বিয়ন্ডারদের চাহিদা সব সময় বেশি থাকে, তাই রাষ্ট্রদূত বেকারল্যান্ডের সহকারী হিসেবে রোসাগোর মতো একজনের থাকাটা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু সবকিছুর পরেও এই ঘটনাগুলোর ধারাবাহিকতা ক্লাইনকে এক গভীর চিন্তায় নিমজ্জিত করে। ক্লাইনের এই চিন্তা প্রক্রিয়া তাকে একটি অদ্ভুত তত্ত্বের দিকে নিয়ে যায়, যাকে তিনি প্যাসিভ অ্যাট্রাকশন বা নিষ্ক্রিয় আকর্ষণ হিসেবে অভিহিত করেন। তিনি লক্ষ্য করেন যে তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় কেন যেন সিয়ার পাথওয়ের সাথে জড়িয়ে যাচ্ছে। তিনি যখন প্রথম ক্লাইন মরটি দেহে পুনর্জন্ম লাভ করেছিলেন, তখন মূল ক্লাইন একটি অন্ধকার ভবিষ্যৎবাণী বা ডার্ক ডিভিনেশন করছিল, যা ছিল অ্যান্টিগনেস পরিবারের একটি নোটবুকের সাহায্যে। এই নোটবুকটি সিয়ার পাথওয়ের এক বিশাল রহস্যের ভাণ্ডার, যা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে বলে তিনি মনে করেন। এমনকি সম্রাট রোজেলের মতো একজন মহান ব্যক্তিও তার ডায়েরিতে আক্ষেপ করে লিখেছিলেন যে তিনি কেন সিয়ার বা অ্যাপ্রেন্টিস পাথওয়ে বেছে নেননি। এই সব কিছুই নির্দেশ করে যে ক্লাইনের এই পৃথিবীতে আসা এবং তার বিয়ন্ডার পাথওয়ে বেছে নেওয়া কোনো কাকতালীয় বিষয় নয়। তিনি যেন এক অদ্ভুত চৌম্বকীয় শক্তির অধিকারী, যা সিয়ার পাথওয়ের সাথে জড়িত সমস্ত রহস্য এবং বিপদকে নিজের দিকে আকর্ষণ করে। এমনকি মিস্টার অ্যাজিকের মতো অত্যন্ত শক্তিশালী ব্যক্তিও ক্লাইনের এই ভাগ্যের লিখন পুরোপুরি বুঝতে পারেননি, যা প্রমাণ করে যে ক্লাইনের অস্তিত্বের মূলে এমন কোনো রহস্য রয়েছে যা হয়তো এই জগতের সীমানার বাইরে। ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে ক্লাইন এখন অনেক বেশি সতর্ক। তিনি জানেন যে কেবল নিজের শক্তি বাড়ালেই চলবে না, বরং তার 13 ক্লাবের সদস্যদেরও শক্তিশালী করে তুলতে হবে। মিস জাস্টিস ওরফে অড্রে, মিস্টার হ্যাংডম্যান ওরফে অ্যালজার এবং দ্য সান বা ডেরিকের মাধ্যমে তিনি বিয়ন্ডার জগতের আরও গভীরে প্রবেশ করতে চান। তিনি চান ফোর্স এবং জিওর মতো উদীয়মান বিয়ন্ডারদের নিজের ছায়াতলে নিয়ে আসতে এবং তাদের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করতে। ক্লাইনের মূল লক্ষ্য এখন ফেসলেস পোষণের হজম প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং নিজের আত্মরক্ষার জন্য শক্তিশালী রহস্যময় বস্তু বা সিল্ড আর্টিফ্যাক্ট সংগ্রহ করা। একই সাথে তিনি লেনেভাসকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ লেনেভাসই ছিল তার সেই অপূর্ণ প্রতিশোধের গল্পের খলনায়ক। ক্লাইন বুঝতে পারছেন যে তাকে এখন থেকে একটি দ্বৈত জীবনযাপন করতে হবে, যেখানে দিনের আলোয় তিনি একজন সাধারণ গোয়েন্দা আর রাতের অন্ধকারে তিনি রহস্যময় জগতের নিয়ন্ত্রক। পরদিন সকালে ব্যাকল্যান্ডের সেই চিরচেনা ঘোলাটে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশে ক্লাইন যখন ঘুম থেকে ওঠেন, তখন তিনি আবারও মিস বডিগার্ডের উপস্থিতি টের পান। মিস বডিগার্ড তাকে জানান যে গতরাতে MI9 বা সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ক্লাইন মনে মনে হাসেন, কারণ তিনি জানতেন যে পুলিশ বা গোয়েন্দারা সবসময় একটু দেরি করেই পৌঁছায়। তবে তিনি মিস বডিগার্ডের এই অদৃশ্য থেকে নজরদারি করার ক্ষমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যদিও এটি তাকে মাঝে মাঝে অস্বস্তিতে ফেলে। ক্লাইন যখন রোসাগোর বিয়ন্ডার বৈশিষ্ট্যটি আরও একবার পরীক্ষা করতে চাইলেন, তখন মিস বডিগার্ডের পক্ষ থেকে আসা এক তীক্ষ্ণ এবং শীতল সতর্কতা তাকে সাবধান করে দেয়। ক্লাইন বুঝতে পারেন যে বিয়ন্ডার জগতের প্রতিটি বস্তুরই নিজস্ব একটি চেতনা বা বিপদ থাকতে পারে এবং অতিরিক্ত কৌতূহল অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তিনি সেই সতর্কতাকে সম্মান জানিয়ে নিজের প্রতিদিনের কাজে মন দেন। টাস্ক টাইমস বা সংবাদপত্রের পাতায় যখন তিনি রাষ্ট্রদূত বেকারল্যান্ডের খুনের খবরটি পড়েন, তখন তিনি বুঝতে পারেন যে ব্যাকল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ঝড় শুরু হয়েছে।
আরোরা অর্ডার নামক রহস্যময় সংগঠনটি এই খুনের দায় স্বীকার করে, যা ক্লাইনকে কিছুটা অবাক করে। তিনি বিশ্লেষণ করে দেখেন যে আরোরা অর্ডার আসলে একটি সন্ত্রাসী সংগঠনের মতো কাজ করছে, যারা নিজেদের নাম এবং ক্ষমতা জাহির করার জন্য অন্যের করা কাজের কৃতিত্বও নিতে দ্বিধা করে না। এটি তাদের সংগঠনের প্রচারণা এবং নতুন সদস্য সংগ্রহের একটি কৌশল মাত্র। মিস্টার এ, যিনি একজন শেফার্ড হিসেবে পরিচিত, তার এই চালটি বেশ ধুরন্ধর বলে ক্লাইন মনে করেন। এই খুনের ঘটনার মাধ্যমে ক্লাইনের মাথার ওপর থেকে একটি বড় আপদ সরে গেলেও তিনি জানেন যে ব্যাকল্যান্ডের শান্তি এখন সুতোয় ঝুলছে। বৃষ্টির শব্দ আর জানালার বাইরের কুয়াশা তাকে মনে করিয়ে দেয় যে এই শহরটি যেমন সুন্দর, তেমনি এর রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে ষড়যন্ত্র আর মৃত্যু। এমপ্রেস বড় বা রাজকীয় প্রশাসনিক এলাকার মনোরম পরিবেশে কাউন্ট হলের বিশাল এবং ঐশ্বর্যপূর্ণ ভিলায় আমাদের এই কাহিনী শুরু হয়। এই ভিলার অন্দরমহলে যখন সকালের নাশতা পরিবেশিত হচ্ছিল, তখন অড্রে হল অত্যন্ত মনোযোগের সাথে তার খাবারের টেবিলে দৃশ্যটি দেখছিলেন। অড্রের সামনে একজন ডাইনিং পরিচারিকা বা খাবার পরিবেশনকারী দাসী অত্যন্ত নিপুণভাবে বেকন কাটছিলেন। সেখানে ছিল 2টি পুরোপুরি ভাজা ডিম, নরম পাউরুটির ওপর মাখিয়ে দেওয়া ফলের জ্যাম আর গ্রিল করা মাশরুমের সাথে বিশেষ সস। একটি সত্যিকারের অভিজাত পরিবারে দাসীদের বিভাজন কতটা কঠোর এবং বৈচিত্র্যময় হতে পারে তা অড্রির এই পরিবেশ দেখলেই বোঝা যায়। ব্যক্তিগত দাসী থেকে শুরু করে শোবার ঘর, পড়ার ঘর, এমনকি জুতো বা গয়না দেখাশোনার জন্য আলাদা আলাদা দাসী নিযুক্ত থাকে এবং প্রত্যেকেই কেবল তাদের নির্দিষ্ট কাজে সীমাবদ্ধ থাকেন। যদিও এটি জনশক্তির এক বিশাল অপচয় বলে মনে হতে পারে, কিন্তু উচ্চবিত্ত অভিজাতদের কাছে শিষ্টাচার এবং নিয়মকানুনই হল সবকিছু। বিপুল ঋণগ্রস্ত না হলে তারা কখনোই এই রাজকীয় ব্যবস্থায় কোনো ছাড় দেয় না। অড্রে যখন তার বাদামি লাল রঙের চায়ে চুমুক দিচ্ছিলেন, তখন তার মুখে মল্ট এবং গোলাপের এক চমৎকার সুবাস ছড়িয়ে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে তিনি তার বাবা কাউন্ট হলের কণ্ঠে বিরক্তি শুনতে পেলেন। কাউন্ট হল ছিলেন হাউস অফ লর্ডসের একজন প্রভাবশালী সদস্য এবং একজন শক্তিশালী ব্যাংকার। তিনি হাতে একটি খবরের কাগজ নিয়ে বিড়বিড় করে বলছিলেন যে অরোরা অর্ডার সত্যিই উন্মাদ হয়ে গেছে। অরোরা অর্ডারের নাম শুনে অড্রে বেশ কৌতূহলী হয়ে উঠলেন এবং জানতে চাইলেন তারা আসলে কি করেছে। কাউন্ট হল জানালেন যে তারা ইন্টিস রাষ্ট্রদূত বেকারল্যান্ডকে হত্যা করেছে, যা তাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। অড্রের বড় ভাই হিলবার্ট হল, যিনি দেখতে অনেকটা ধ্রুপদী ভাস্কর্যের মতো সুন্দর এবং উজ্জ্বল সোনালী চুলের অধিকারী, তিনি নিজের মতামত প্রকাশ করলেন। তার মতে সম্ভবত অরোরা অর্ডার ইন্টিস এবং রাজ্যের মধ্যে সম্পর্ক নষ্ট করে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। কিন্তু কাউন্ট হল তার ছেলের এই যুক্তি খণ্ডন করে দিলেন। তিনি বুঝিয়ে বললেন যে যদি সত্যিই তারা যুদ্ধ বাধাতে চাইত, তবে তারা এত স্পষ্ট প্রমাণ রেখে যেত না। এছাড়া রাজ্য বর্তমানে নতুন কিছু নীতি বাস্তবায়নের দিকে নজর দিচ্ছে এবং পরিবেশ শান্ত রাখতে চায়, তাই তারা এখনই যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। খবরের কাগজে যেভাবে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, তাতে রাজকীয় মন্ত্রীদের চিন্তাধারা পরিষ্কার বোঝা যাচ্ছিল। বাবার কথা শুনে অড্রে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে রাষ্ট্রদূত বেকারল্যান্ড সত্যিই মারা গেছেন এবং মিস্টার এ তার মিশনে সফল হয়েছেন। অড্রে বিস্মিত হলেন, কারণ মিস্টার এ আসলেই অরোরা অর্ডারের সদস্য ছিলেন এবং তিনি এত দ্রুত ও দক্ষতার সাথে কাজটি শেষ করেছেন। মাত্র গতকাল বিকেলেই তিনি প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন এবং আজ সকালেই ফলাফল দেখতে পেলেন। এই সাফল্যে অড্রে যেমন আনন্দিত হলেন, তেমনি মনে মনে এক ধরনের সহজাত ভয়ও অনুভব করলেন। মিস্টার ফুলের অনুসারীর দেওয়া মিশন সফল হয়েছে ঠিকই, কিন্তু অরোরা অর্ডারের ক্ষমতা এবং মিস্টার এর নিষ্ঠুরতা অড্রেকে আতঙ্কিত করে তুলল। অড্রে নিজের মনেই ভাবছিলেন যে গ্লেন্টের সাথে ঋণের চুক্তিটি সময়মতো হয়েছিল, না হলে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কঠিন হতো। তিনি সিদ্ধান্ত নিলেন যে পরবর্তী 1 বা 2 মাস তিনি মিস্টার এর কোনো জমায়েতে অংশ নেবেন না এবং বাকি টাকা জিও এবং ফোর্সের মাধ্যমে পাঠিয়ে দেবেন, যাতে তাকে সরাসরি সেখানে উপস্থিত হতে না হয়। অন্যদিকে হিলস্টন বড়তে জিও এবং ফোর্সও খবরের কাগজ দেখে হতবাক হয়ে বসেছিলেন। জিও তার বান্ধবী ফোর্সের কাছে জানতে চাইলেন এটি কি মিস্টার এর কাজ কিনা। ফোর্স কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে জানালেন যে সম্ভবত এটি মিস্টার এই করেছেন, কারণ মাত্র গতকালই তারা তাকে 2000 পাউন্ড দিয়েছিলেন।
ফোর্স দীর্ঘশ্বাস ফেলে বললেন যে মিস্টার এ কাজটি করেছেন কিনা তা বড় কথা নয়, কিন্তু তাদের বাকি ৮,০০০ পাউন্ড দিতেই হবে, কারণ তারা এই সার্কেলে টিকে থাকতে চান। তারা মিস্টার এ কে টাকা না দিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না, কারণ তার প্রভাব অনেক বেশি। জিও অবশ্য মনে মনে কিছুটা খুশি ছিলেন, কারণ এই কঠিন কাজের মধ্যস্থতা করার জন্য তারা ৫০০ পাউন্ড পারিশ্রমিক পাবেন। তবে ফোর্স কিছুটা আশঙ্কিত ছিলেন যে মিস্টার এর কাছে যাওয়া এখন আরও বিপজ্জনক হতে পারে, তাই তিনি একাই টাকা দিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাতে কোনো বিপদ হলে অন্তত একজন রক্ষা পায়। জিও যখন সাথে যেতে চাইলেন, ফোর্স তাকে মজা করে বললেন যে জিও সাথে থাকলে তার পালাতে অসুবিধা হবে। ঠিক সেই সময় মিস্টার এর কাছ থেকে একটি নতুন বার্তা এলো, যেখানে বলা হলো যেন বাকি টাকাগুলো বিভিন্ন ব্যাংকের বেনামি অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হয় এবং তাকে যেন কেউ খুঁজতে না আসে। এটি শুনে জিও এবং ফোর্স দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তাদের আর ব্যক্তিগতভাবে সেই রহস্যময় লোকটির সাথে দেখা করতে হবে না। এক অন্ধকার ভূগর্ভস্থ কক্ষে, যা দেখতে অনেকটা মন্দিরের মতো বিশাল, সেখানে মিস্টার এ কে হাঁটু গেড়ে প্রার্থনা করতে দেখা যায়। তিনি একটি কালো হুডিযুক্ত চাদর পরেছিলেন এবং তার পুরো দেহ অন্ধকারাচ্ছন্ন ছিল। তার সামনে একটি ৩ মিটার উঁচু বিশাল মূর্তি ছিল, যা ছিল একজন উল্টো হয়ে ঝুলন্ত মানুষের মূর্তি, যার পা শিকল দিয়ে বাঁধা। এই ঝুলন্ত মানুষের মূর্তির একটিমাত্র খাড়া চোখ ছিল এবং তার ২ হাত ২ দিকে প্রসারিত হয়ে ক্রুশ তৈরি করেছিল। মিস্টার এ তার প্রভুর প্রত্যাবর্তনের জন্য পুরো মহাদেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। কথা বলতে বলতেই তিনি মারাত্মকভাবে কাশতে শুরু করলেন এবং তার মুখ থেকে রক্তের মতো ছোট ছোট টুকরো মাটিতে পড়ে নড়াচড়া করতে লাগল। সেই দৃশ্যটি ছিল চরম বিভৎস এবং অমানবিক। মিস্টার এ সেই জীবন্ত রক্তের টুকরোগুলো পুনরায় চেটে খেয়ে ফেললেন, যা দেখে তার সহকারী ভয়ে মাথা নিচু করে রইল। মিস্টার এ স্পষ্ট করে দিলেন যে তারা এখন মহাদেশ জুড়ে আতঙ্ক ছড়াবেন এবং এই বিশৃঙ্খলার মাধ্যমেই তাদের ঈশ্বর ফিরে আসবেন। এই অতিপ্রাকৃত এবং নিষ্ঠুর ধর্মীয় আচারের বর্ণনা অরোরা অর্ডারের ভয়াবহতাকে ফুটিয়ে তোলে। এরপর আমাদের কাহিনী ঘুরে যায় শার্লক মরিয়ার্টি ওরফে ক্লিনের দিকে। ক্লিন এখন ডোরাগো গেল এবং এরিটা টেলরের বিবাহ ব্যভিচারের প্রমাণ জোগাড় করার মিশনে রয়েছেন। তিনি এরিটা টেলরকে অনুসরণ করে কুয়েলা ক্লাবে পৌঁছালেন। ক্লিন সেখানে একটি স্যুটকেস নিয়ে প্রবেশ করেন, যাতে ক্যামেরা এবং বিভিন্ন ছদ্মবেশ নেওয়ার সরঞ্জাম ছিল। তিনি ক্লাবের রিসেপশনিস্টের কাছ থেকে একটি লাউঞ্জ রুম ভাড়া নিলেন, যা এরিকার রুমের কাছাকাছি ছিল। ক্লিন ভাবছিলেন কিভাবে ক্যামেরা ফ্ল্যাশ লুকানো যায়, কারণ সাধারণ ফ্ল্যাশ ব্যবহার করলে তার উপস্থিতি সহজেই ধরা পড়ে যেত এবং এতে তার গোয়েন্দাগিরি নষ্ট হতো। এমন সময়ে আয়নার ভেতর থেকে মিস বডিডার্ড বা তার দেহরক্ষী ভূত আবির্ভূত হলেন। তিনি তার অতি প্রাকৃত ক্ষমতা ব্যবহার করে ক্যামেরার লেন্সের সাথে মিশে গেলেন। এর ফলে যখন ক্লিন ছবি তুলবেন, তখন ফ্ল্যাশের আলো কেবল ক্যামেরার আশেপাশেই সীমাবদ্ধ থাকবে এবং বাইরের কেউ তা দেখতে পাবে না। ক্লিন এটিকে রসিকতা করে স্পেকট্রাল ক্যামেরা বা ভুতুরে ক্যামেরা বলে ডাকলেন। যখন ডোরাগো গেল ক্লাবে পৌঁছালেন এবং এরিকার সাথে তার ঘরে প্রবেশ করলেন, ক্লিন সুযোগ বুঝে একটি ট্যারোট কার্ড ব্যবহার করে সেই ঘরে ঢুকে পড়লেন। তিনি আলমারির ভেতরে চাদর আর লেপের আড়ালে লুকিয়ে পড়লেন এবং তাদের কুকর্মের ছবি তোলার জন্য অপেক্ষা করতে লাগলেন। আলমারির অন্ধকারের ভেতর বসে ক্লিন ভাবছিলেন যে গত রাতে তিনি রোসাগোর মতো একজন শক্তিশালী অতিপ্রাকৃত যোদ্ধার সাথে প্রাণঘাতী লড়াই করেছিলেন, আর আজ তিনি এখানে বিছানা আর আলমারির আড়ালে লুকিয়ে পরকীয়ার ছবি তুলছেন। জীবনের এই বিচিত্র পরিবর্তন তাকে ভাবিয়ে তুলল। গল্পের শুরুতে আমরা ক্লিনকে একটি আলমারির ভেতর লুকিয়ে থাকতে দেখি, যেখানে সে তার স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি সক্রিয় করে বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে সময় দরজার ওপাশ থেকে একটি গভীর কণ্ঠস্বর শোনা যায় এবং ক্লিন বুঝতে পারে এটি লোয়েন কিংডমিল একজন মার্জিত ভদ্রলোকের কণ্ঠ, যে তার প্রেমিকা এরিকার জন্য উপহার নিয়ে এসেছে। ক্লিন তার মনের ভেতর রসিকতা করে ভাবছিল যে ইন্টিসের পুরুষরা হলে হয়তো এই মুহূর্তে আরও বেশি আবেগপ্রবণ কথা বলতো, কিন্তু লোয়েন কিংডমের পুরুষরা স্বভাবগতভাবেই কিছুটা সেকেলে এবং আনুষ্ঠানিক। সেখানে এরিকা টেলর তার প্রেমিকের কাছে জানতে চায় উপহারটি কোনো দামি ফেস ক্রিম কিনা, কিন্তু ডোরাগি গেল জানায় সে আসলে একজোড়া সিল্কের মোজা নিয়ে এসেছে। বর্তমান সময়ে খনিজ তেলের অভাব থাকায় কেমিক্যাল পণ্যের দাম অনেক বেশি, তাই সিল্কের মোজাকে একটি উচ্চবিত্তের বিলাসিতা হিসেবে গণ্য করা হয়। ডোরাগি অত্যন্ত গর্বের সাথে জানায় যে সে এক জোড়া মোজা ৩০ সলিতে কিনেছে এবং মোট ৫টি জোড়া কিনেছে।
এই কথাটি ক্লেইনের মনে গভীর রেখাপাত করে, কারণ তার ভাই বেনসন সপ্তাহে 1 পাউন্ড 10 সলি বা 30 সলি আয় করে, যা দিয়ে সে পুরো পরিবারের ভরণপোষণ এবং শিক্ষার খরচ চালায়। একজন দক্ষ শ্রমিকের সাপ্তাহিক বেতন যেখানে মাত্র 20 সলির কাছাকাছি, সেখানে একজোড়া মোজার দাম 30 সলি হওয়া ক্লেইনকে সামাজিক বৈষম্যের কথা মনে করিয়ে দেয়। ক্লেইন যখন আলমারির ভেতর থেকে সব দেখছিল, তখন সে তার স্পিরিট ভিশনের মাধ্যমে দেখতে পায় যে ডোরাগি এবং এরিকার চারপাশের আভা বা অরাগুলো লাল এবং কমলা রঙে উজ্জ্বল হয়ে উঠছে, যা তাদের মধ্যকার আবেগ এবং উত্তেজনার বহিঃপ্রকাশ। লাল রঙের আভা তীব্র আসক্তি এবং উত্তেজনার সংকেত দেয়। ক্লেইন সেখানে তার স্পেকট্রাল ক্যামেরা ব্যবহার করে সেই যুগলের কিছু ছবি তোলে, কারণ তার ক্লায়েন্টকে প্রমাণ দিতে হবে। ক্যামেরাটির ফ্ল্যাশ বা শব্দ অত্যন্ত নিয়ন্ত্রিত হওয়ায় এরিকা এবং ডোরাগি কিছুই টের পায়নি। ক্লেইন অত্যন্ত দক্ষতার সাথে সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে আসে এবং তার নিজের লাউঞ্জে ফিরে যায়। এই ছোট্ট মিশনটি শেষ করার মাধ্যমে সে আরও 7 পাউন্ড উপার্জনের পাশাপাশি কুয়েলা ক্লাবের একটি অত্যন্ত দামি মেম্বারশিপও লাভ করে, যা সাধারণ মানুষের জন্য পাওয়া প্রায় অসম্ভব। এই ক্লাবের সদস্যপদ পাওয়া কেবল টাকার বিষয় নয়, এর জন্য প্রভাব এবং পরিচিতিরও প্রয়োজন হয়। ক্লেইন আনন্দিত ছিল যে এই মিশনটি সহজ, নিরাপদ এবং লাভজনক। এই মিশনে ক্লেইনের সাথে ছিল তার রহস্যময়ী মিস বডিগার্ড, যে সবসময় একটি কালো রাজকীয় পোশাকে তার আশেপাশে ছায়ার মতো অবস্থান করে। মিস বডিগার্ড আয়নার ভেতর বা ক্যামেরার লেন্স দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে, যা ক্লেইনকে তার সিকোয়েন্স বা ক্ষমতা সম্পর্কে কৌতূহলী করে তোলে। যখন ক্লেইন তাকে খাবারের প্রস্তাব করে, সে শীতল কণ্ঠে জানায় যে সে খাবার ছাড়াই 2 সপ্তাহ কাটিয়ে দিতে পারে। ক্লেইন বর্তমানে শার্লক মরিয়ার্টি হিসেবে ছদ্মবেশ ধারণ করেছে, যেখানে তার চেহারায় দাড়ি এবং গোল ফ্রেমের চশমা তাকে একজন পরিপক্ক এবং শিক্ষিত মানুষের রূপ দিয়েছে। সে স্বপ্ন দেখে যখন সে সিকোয়েন্স 6 ফেসলেস বা মুখহীন ক্ষমতায় উন্নীত হবে, তখন সে নিজের চেহারা ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে এবং তখন তাকে আর কেউ চিনতে পারবে না। সকালের নাস্তায় ক্লেইন ক্লাবের ক্যাফেটেরিয়াতে যায় এবং সেখানে তার পরিচয় হয় ডক্টর অ্যারন সেরেসের সাথে। ক্লেইনের নাস্তায় ছিল ডাবল সাইডেড হাফ কুকড ফ্রাইড এগ, সাদা পাউরুটি, মাখন, দেশি পাই, বেকন এবং লেবু দেওয়া মার্কুইস ব্ল্যাক টি। অ্যারন একজন লম্বা এবং রোগা মানুষ, যে সেখানে বসে খবরের কাগজ পড়ছিলেন। ক্লেইন তাকে ডক্টর অ্যারন বলে সম্বোধন করলেও অ্যারন তাকে শুধু অ্যারন এবং ক্লেইনকে শার্লক বলে ডাকার অনুরোধ করেন। সংবাদপত্রে তখন ইন্টেস দূতাবাসের রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের খবর ছাপা হয়েছে এবং এর পেছনে অরোরা অর্ডার নামক একটি সন্ত্রাসী সংগঠনের হাত রয়েছে বলে জানা যায়। ক্লেইন এবং অ্যারন আলোচনা করছিলেন যে কিভাবে পৃথিবীটা দিন দিন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যারন মনে করেন শীঘ্রই দক্ষিণ এবং উত্তর মহাদেশের মধ্যে যুদ্ধ শুরু হবে। এছাড়াও সরকারি বিভিন্ন বিল, যেমন সিভিল সার্ভিস ইউনিফাইড এক্সামিনেশন বিল এবং বায়ু দূষণ নিয়ন্ত্রক কাউন্সিল গঠনের বিষয়েও তারা কথা বলেন। ক্লেইন মনে মনে তার ভাই বেনসনের প্রস্তুতির কথা ভাবছিল এবং সে খুশি হয় যে দূষণ নিয়ন্ত্রণে সরকার অবশেষে পদক্ষেপ নিচ্ছে। বায়ুমণ্ডলে দূষণের কারণে হাসপাতালে ফুসফুসের রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে দেখে ডক্টর অ্যারন কিছুটা আশাবাদী হন। লোয়েন কিংডমের হাউস অফ কমন্স বর্তমানে ধনী ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠিত এবং ক্লেইনের নিয়োগকর্তা মেরিও চাইছিলেন তার স্বামী ডোরাগিকে বায়ু দূষণ কাউন্সিলের সদস্য করতে। অ্যারন ক্লেইনকে জানায় যে সে ইদানিং খুব একটা ভালো নেই এবং তার বেশ কয়েকটি সার্জারি ব্যর্থ হয়েছে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সে তার লাইসেন্স হারানোর ভয়ে আছে। ক্লেইন যদিও তাকে কোনো সরাসরি সাহায্য করতে পারেনি, তবে সে মনে মনে তার রহস্যময় গ্রে ফগ বা ধূসর কুয়াশার ওপরে থাকা ভাগ্যের আচার বা রিচুয়ালের কথা ভাবছিল, যা সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে। দিনের শেষে ক্লেইন তার মিস বডিগার্ডকে সাথে নিয়ে ব্রেভহার্টস বারের থেকে রওনা হয়, যাতে সে আরও বেশি বিয়ন্ডার বা অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সার্কেলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সে তার মিস বডিগার্ডকে 300 পাউন্ড পারিশ্রমিক প্রদান করে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই দ্য ফুল কার্ডের অধিকারী ক্লেইন কিভাবে অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে ব্যাকল্যান্ডের অন্ধকার জগৎকে চিনে নিচ্ছে। গল্পের শুরুটা হয় ক্লেইনের একটি সাধারণ কিন্তু প্রয়োজনীয় সতর্কতা দিয়ে। বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে তিনি একটি মুদ্রা ছুঁড়ে দেখার সিদ্ধান্ত নেন যে আজ ব্র্যাভহার্টস বারে যাওয়াটা তার জন্য ঠিক হবে কিনা। কিন্তু মুদ্রার ফলাফল যখন নেতিবাচক আসে, তখন তিনি কিছুটা থমকে যান। তিনি বুঝতে পারেন যে চারপাশে কোনো অদৃশ্য বিপদ থাকতে পারে। ক্লেইন তখন শূন্য বাতাসে ফিসফিস করে জিজ্ঞেস করেন, কেউ কি তাকে আজ নজরে রাখছে?
কয়েক মুহূর্তের স্তব্ধতা ভেঙে মিস বডিগার্ডের সেই অশরীরী কণ্ঠস্বর শোনা যায়, যা ক্লেইনকে নিশ্চিত করে যে না, কেউ তাকে নজরে রাখছে না। ক্লেইন মনে মনে কিছুটা হেসে ফেলেন এবং স্বস্তি পান এটা ভেবে যে MI9 বা ইন্টেলিজেন্স এজেন্সি তাকে আর সন্দেহভাজনদের তালিকায় রাখছে না। তারা তাকে স্রেফ একজন সাধারণ গোয়েন্দা মনে করছে যে সারাদিন হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে বেড়ায় এবং যার পক্ষে কোনো অ্যাম্বাসেডর হত্যা বা সিকোয়েন্স 5 স্তরের বিশেষজ্ঞকে হারানো অসম্ভব। MI9 আসলে ক্লেইনের আতঙ্ক এবং অসহায়ত্ব দেখে তাকে পুরোপুরি নির্দোষ মনে করে একপাশে সরিয়ে রেখেছে। এরপর ক্লেইন তার হাফ টপ হ্যাট আর রূপার কাজ করা কালো ছড়ি নিয়ে 15 নম্বর মিন্স্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়েন। তিনি 2 শিলিং খরচ করে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করেন এবং আয়রন গেট স্ট্রিটের সেই বিখ্যাত ব্র্যাভহার্টস বারে পৌঁছান। বারের ভেতরে তখন মদ্যপ মানুষের চিৎকার আর বক্সিং রিংয়ের উন্মাদনা। ক্লেইন একজন নিয়মিত গ্রাহকের মতো বারে গিয়ে 1 গ্লাস সাউথভিল বিয়ার অর্ডার করেন। বারটেন্ডার তাকে দেখে নিচু স্বরে জানায় যে ক্যাসপার্স 3 নম্বর কার্ড রুমে আছেন। ক্লেইন 5 পেনি দিয়ে এগিয়ে যান সেই রুমের দিকে। সেখানে গিয়ে তিনি দেখেন ক্যাসপার্স টেক্সাস পোকার খেলছেন। ক্যাসপার্সের সামনে নগদ টাকা আর মুদ্রার স্তূপ। ক্যাসপার্স অদ্ভুত এক দর্শনে বিশ্বাস করেন। তিনি বলেন যে চিপস তার কাছে বাস্তব মনে হয় না, নগদ টাকার স্পর্শ আর মুদ্রার ওজনই তাকে নেশাগ্রস্ত করে, ঠিক যেমনটা নারীদের সঙ্গ। ক্লেইন তাকে বাইরে আসার ইশারা করলে ক্যাসপার্স বিরক্ত হয়ে হাতের কার্ড ফেলে উঠে আসেন। ক্লেইন তাকে জানান যে তিনি আবারও আগের মতো একটি গোপন গ্যাদারিংয়ে যোগ দিতে চান, কারণ বিয়ন্ডার জগতের বিষয়গুলোতে তার আগ্রহ অনেক বেড়ে গেছে। ক্যাসপার্স প্রথমে সন্দেহ করলেও পরে 1 পাউন্ড ফির বিনিময়ে ক্লেইনকে সেই রাতে গ্যাদারিংয়ে নিয়ে যেতে রাজি হন। 10 মিনিট পর ক্যাসপার্স ফিরে এসে নিশ্চিত করেন যে আয়োজকরা রাজি হয়েছে। আধ ঘণ্টা পর তারা সেই পরিচিত অন্ধকার বাড়ির দিকে রওনা হন। ক্লেইন তার অর্ধেক মুখ ঢাকা লোহার মাস্কটি পরেন এবং লক্ষ্য করেন যে দরজায় কড়া নাড়ার ছন্দ গতবারের চেয়ে আলাদা। এই বিষয়টি ক্লেইনের তীক্ষ্ণ নজর এড়ায় না। ভেতরে প্রবেশের পর ক্লেইন সেই পরিচিত হুডওয়ালা আলখাল্লা পরে নিজেকে অন্ধকারে লুকিয়ে ফেলেন। তবে এবারের অনুভূতি ছিল অন্যরকম। তিনি গতবারের মতো খুব বেশি চাপ অনুভব করছিলেন না, বরং তিনি বেশ আয়েশ করে চারপাশটা দেখছিলেন। তিনি ঘাড়ের কাছে ঠান্ডা বাতাসের স্পর্শ পেয়ে বুঝতে পারেন যে মিস বডিগার্ড তার অগোচরেই সেখানে ঢুকে পড়েছেন। ক্লেইন বুঝতে পারেন যে এই গ্যাদারিংয়ে সম্ভবত কোনো সিকোয়েন্স 5 বা এমনকি 6 স্তরের বিশেষজ্ঞও নেই, যা তার জন্য নিরাপদ। গ্যাদারিংয়ের আলোচনা চলাকালীন হঠাৎ সেই গোল গাল মুখের অ্যাপথেকারি বা ভেষজবিদ একটি চাঞ্চল্যকর খবর দেন। তিনি জানান যে ব্ল্যাক স্নেক নামে এক ব্যক্তি নর্দমায় মারা গেছেন এবং সেখানে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। এই খবরটি শুনে ক্লেইন বেশ অবাক হন, কারণ এই ব্ল্যাক স্নেকই তাকে লিসেনারের অবশিষ্টাংশ বিক্রি করেছিলেন, যা দিয়ে তিনি ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস তৈরি করেছিলেন। ক্লেইন মনে মনে সন্দেহ করেন যে ব্ল্যাক স্নেক হয়তো অরোরা অর্ডারের সদস্য ছিলেন। ব্ল্যাক স্নেক নর্দমায় প্রাণীদের মারার মতো সহজ মিশনে কেন মারা গেলেন তা নিয়ে ক্লেইন বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন যে তিনি যখন জরিয়েলের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন তখনও তিনি নর্দমায় অদ্ভুত শব্দ শুনেছিলেন। হয়তো সেই ঘটনার সাথে এর কোনো যোগসূত্র আছে। গ্যাদারিংয়ে সবার মাঝে তখন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। অ্যাপথেকারি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন তার এখন কি করা উচিত। ক্লেইন নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে তাকে পরামর্শ দেন যে তার উচিত সব ভেষজ সংগ্রহের চিন্তা ছেড়ে দেওয়া এবং সেখান থেকে দূরে থাকা। ক্লেইন তাকে আরও একটি দুর্দান্ত বুদ্ধি দেন, বেনামে এই বিষয়টি পুলিশকে জানানো। ক্লেইন ব্যাখ্যা করেন যে নর্দমার সেই প্রাণীরা ব্ল্যাক স্নেকের মতো শক্তিশালী মানুষকে মারতে পারলে তারা সাধারণ মানুষের জন্যও বিপজ্জনক। পুলিশ বা অফিসিয়াল বিয়ন্ডারদের এই কাজে লাগিয়ে দিলে ঝুঁটি ছাড়াই সমস্যার সমাধান সম্ভব। ক্লেইনের এই বুদ্ধি শুনে আয়োজক আই অফ উইজডম বেশ খুশি হন এবং তার প্রশংসা করেন। ক্লেইন মনে মনে হাসেন, কারণ তিনি নিজে একসময় অফিসিয়াল বিয়ন্ডার ছিলেন বলে তার চিন্তাভাবনা অন্যদের চেয়ে আলাদা। গ্যাদারিং শেষ হওয়ার পর মাত্র 3 জন সদস্য বাকি থাকেন, আই অফ উইজডম, ক্লেইন এবং সেই অ্যাপথেকারি। আই অফ উইজডম ক্লেইনকে চিনতে পারেন যে তিনিই ব্ল্যাক স্নেকের কাছ থেকে সেই অভিষিপ্ত জিনিসটি কিনেছিলেন। অ্যাপথেকারি ক্লেইনের সৌভাগ্য দেখে অবাক হন, কারণ তিনি ভেবেছিলেন যে ক্লেইন হয়তো এতদিনে মারাই গেছেন। এরপর তাদের মাঝে বিয়ন্ডার পাথওয়ে নিয়ে কিছু মজার আলোচনা হয়। অ্যাপথেকারি জানান যে তার শিক্ষক তাকে এমন পথ বেছে নিতে বলেছিলেন যা মানুষকে ভাগ্যবান করে তোলে, অর্থাৎ মনস্টার পথ। কিন্তু অ্যাপথেকারি স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছেন কারণ তিনি এমন ওষুধ তৈরি করতে চেয়েছিলেন যা পুরুষালী ক্ষমতা বৃদ্ধি করে। তার এই সোজাসাপটা কথা শুনে ক্লেইন বেশ অবাক এবং মজাও পান। ক্লেইন বুঝতে পারেন যে অ্যাপথেকারি সম্ভবত লাইফ স্কুল অফ থটের সাথে যুক্ত। এভাবেই ক্লেইন তার বুদ্ধিমত্তা আর সাহসের পরিচয় দিয়ে আরও একদিন পার করেন।
সভার শুরুতেই আমরা দেখতে পাই একজন অদ্ভুত স্বভাবের অ্যাপোথেকারি বা ভেষজবিদকে, যার কথাবার্তা ক্লেইনকে কিছুটা অপ্রস্তুত করে ফেলেছিল। এই ভেষজবিদ ব্যাকলঞ্জ শহরকে খুব পছন্দ করেন, কারণ এখানকার অলিগলিতে, থিয়েটারের বাইরে বা মিউজিক হলের সামনে অনেক যৌনকর্মী এবং নিচুতলার পরিচারিকাদের আনাগোনা থাকে, যাদের তিনি বিভিন্ন স্বাদের বলে অভিহিত করেছেন। এমনকি দেউলিয়া হয়ে যাওয়া আভিজাত্য হারানো নারীদেরও সেখানে দেখা পাওয়ার সম্ভাবনা থাকে, যা এই ভেষজবিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। ক্লেইন যখন তার গুরু সম্পর্কে জানতে চাইলেন, তখন ভেষজবিদ জানালেন যে তার গুরু তাকে সমস্ত ভেষজ জ্ঞান শিখিয়ে দিয়ে সপাটে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছেন, যাতে সে পৃথিবী ভ্রমণ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তবে মজার ব্যাপার হলো, তার পরবর্তী পর্যায়ের পোষণের উপাদান কোথায় পাওয়া যাবে সেটা তার গুরু তাকে বলে যাননি। এখন তিনি হন্যে হয়ে স্প্রিং অফ দ্য এলভস ম্যারো ক্রিস্টাল খুঁজছেন এবং ক্লেইনকে অনুরোধ করেছেন যদি সে কোনোভাবে এটি খুঁজে পায় তবে তিনি চড়া দামে সেটি কিনে নেবেন। ক্লেইন এই সুযোগে অ্যাপোথেকারি পোষণের ফর্মুলাটি পেতে চাইলেন, কারণ তার মতে এই পোষণটি সাপোর্ট বা সহযোগী হিসেবে খুব কার্যকর হতে পারে। কিন্তু ভেষজবিদ সরাসরি জানিয়ে দিলেন যে তিনি কেবল তার ছাত্রদেরই এটি শেখাতে পারেন, যা থেকে বোঝা যায় তিনি সম্ভবত লাইফ স্কুল অফ থটের কোনো শপথের দ্বারা আবদ্ধ। তবে এই ভেষজবিদ ক্লেইনকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে ব্যাকল্যান্ডের মধ্যেই কোথাও এই ফর্মুলাটি পাওয়া সম্ভব। ক্লেইন তার ছদ্মনামে থাকা মিস বডিগার্ডের জন্য একটি সিডেটিভ বা শান্তকারক ঔষধের খোঁজ করলেন, কারণ তিনি দেখাতে চাইলেন যে তিনি তার পাগলামি নিরাময়ের জন্য কতটা মরিয়া। অ্যাপোথেকারি তাকে একটি বিশেষ সিডেটিভের কথা বললেন, যার দাম প্রতিটির জন্য 10 সলি। সাধারণ হাসপাতালে এর দাম 1 থেকে 2 সলি হলেও এটি অনেক বেশি শক্তিশালী, কারণ এতে আধ্যাত্মিক উপাদান মেশানো আছে। এই উচ্চ মূল্য শুনে ক্লেইন কিছুটা অবাক হলেও তিনি পরবর্তী সভায় যোগ দেওয়ার অনুমতি চাইলেন। আই অফ উইজডম তখন তাকে সভার সংকেতটি বুঝিয়ে দিলেন, যা বেশ জটিল এবং আকর্ষণীয়। ব্যাকল্যান্ড মর্নিং পোস্ট পত্রিকার 5ম পাতায় যখন আর্নস্ট ফার্মের পণ্য কেনার বিজ্ঞাপন আসবে, তখনই বুঝতে হবে পরবর্তী সন্ধ্যায় সভা হবে। দরজায় করাঘাত করার একটি নির্দিষ্ট নিয়ম আছে, যেখানে ভারী আঘাত, হালকা আঘাত এবং দীর্ঘ ও স্বল্প বিরতির একটি গাণিতিক বিন্যাস অনুসরণ করতে হয়, যা বিজ্ঞাপনে দেওয়া দামের সংখ্যার উপর নির্ভর করে। আই অফ উইজডম খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কেন এই গোপন সভাগুলো জরুরি। একজন স্বাধীন বিয়ন্ডার বা অতিপ্রাকৃত শক্তিধর মানুষের জীবন মোটেও সহজ নয়। একদিকে তাদের অফিসিয়াল সংস্থাগুলো থেকে নিজেদের লুকিয়ে রাখতে হয় আর সর্বদা সতর্ক থাকতে হয়, আর অন্যদিকে তাদের নিজেদের শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পাগল হয়ে যাওয়ার ভয় তাড়া করে বেড়ায়। উপাদান এবং জ্ঞানের অভাব তো আছেই, এই প্রতিকূল পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করার লক্ষ্যেই এই সভার আয়োজন। ক্লেইন যখন নিজের নিরাপত্তার জন্য কোনো জাদুকরী বস্তুর খোঁজ করলেন, তখন সভার আয়োজক আই অফ উইজডম তার নিজের সংগ্রহের কিছু রহস্যময় জিনিসের কথা উল্লেখ করলেন। এখান থেকেই আমরা সিল্ড আর্টিফ্যাক্ট বা সিল করা প্রত্নবস্তু সম্পর্কে বিস্তারিত জানতে পারি। 7টি প্রধান চার্চ এই বিপজ্জনক বস্তুগুলোকে 0 থেকে 3 পর্যন্ত বিভিন্ন গ্রেডে ভাগ করে নাম দেয়। গ্রেড 0 হল সবথেকে বিপজ্জনক, যা একটি দেশ বা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। মজার 7টি চার্চ নিজেদের মধ্যে গ্রেড 0 এবং গ্রেড 1 বস্তুর তথ্য আদান প্রদান করে, যাতে কৌশলগত ভারসাম্য বজায় থাকে। আই অফ উইজডম তার সংগ্রহের 2081 কোড নামের একটি বস্তুর কথা জানান, যা তিনি চার্চ অফ দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডম থেকে সংগ্রহ করেছেন। এই বস্তুটি পরিধানকারীকে যে কোনো বিষয় খুব দ্রুত বুঝতে এবং বিশ্লেষণ করতে সাহায্য করে, এমনকি শত্রুর বিয়ন্ডার ক্ষমতা দেখে তার শক্তি ও দুর্বলতা চিনে নিয়ে তার নকল করার সুযোগ দেয়। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত ভয়ানক। এটি মানুষের মস্তিষ্ককে এত দ্রুত চালিত করে যে একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ব্যবহারকারী স্থায়ীভাবে মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধিহীন হয়ে যেতে পারে। এই বস্তুটির দাম ছিল প্রায় 6800 পাউন্ড, কিন্তু আই অফ উইজডম এটি বিক্রি করতে রাজি নন, কারণ এটি তার সংগ্রহের সেরা জিনিস। তিনি ক্লেইনকে 2টি বিকল্প জিনিসের প্রস্তাব দিলেন। একটি হলো একটি ব্রোচ, যা প্রেতাত্মাদের দূরে রাখে এবং সূর্যের জাদুকরী শক্তি ব্যবহার করতে দেয়। তবে এটি পরলে মানুষ কখনোই শীতলতা অনুভব করবে না, সে সব সময় দক্ষিণের উষ্ণ গ্রীষ্মের অনুভূতিতে আটকে থাকবে। অন্যটি হলো একটি রূপ পরিবর্তনকারী টুপি, যা পরিধানকারীকে জলের নিচে আধা ঘন্টা শ্বাস নিতে এবং জল ও বাতাসের জাদু ব্যবহার করতে সাহায্য করে। কিন্তু এটি পরলে মানুষ স্থলের চেয়ে জলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এবং ডাঙায় থাকলে দুর্বল হয়ে যায়।
এই ধরনের বস্তুগুলোর দাম 1500 থেকে 3500 পাউন্ডের মধ্যে হয়ে থাকে, যা ক্লেইনের বর্তমান আর্থিক অবস্থার বাইরে। ক্লেইন অত্যন্ত বিনয়ের সাথে জানালেন যে তার কাছে বর্তমানে এত টাকা নেই এবং তিনি পরবর্তী সভায় সিদ্ধান্ত নেবেন। ব্যাকলুন্ডের সেই রাতটি ছিল অত্যন্ত বিষণ্ণ এবং ভেজা, যেখানে দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে কংক্রিটের রাস্তাগুলো কর্দমাক্ত ও নোংরা হয়ে গিয়েছিল। রাস্তার দুই পাশে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উচ্চতার সমান দুটি গ্যাস বাতি জ্বলছিল, যেগুলোর কাঁচের ওপর আর্দ্রতা জমে থাকায় আলোটা উজ্জ্বল হলেও কিছুটা কুয়াশাচ্ছন্ন ও অস্পষ্ট লাগছিল। একটি ভাড়ায় চালিত ঘোড়ার গাড়ি অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছিল, আর রাস্তার পথচারীরা হয় টুপি পরেছিল, না হয় ছাতা হাতে নিয়ে নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। ক্লিন গাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে অলসভাবে ব্যাকলুন্ডের সান্ধ্যকালীন রাস্তার দৃশ্য উপভোগ করছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি হঠাৎ অনুভব করলেন যে গাড়ির ভেতরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং একটি বিষণ্ণ ও হিমেল বাতাস চারদিকে ঘুরপাক খাচ্ছে। ক্লিন দ্রুত মাথা ঘুরিয়ে দেখলেন যে তার ঠিক বিপরীত দিকের সিটে মিস বডিগার্ড বসে আছেন। তিনি একটি কালো গথিক স্টাইলের রাজকীয় পোশাক পরেছিলেন এবং তিনি ঠিক কখন সেখানে এসে বসলেন ক্লিন তা টেরই পাননি। তার কণ্ঠস্বর ছিল ইথেরিয়াল এবং স্বপ্নের মতো মায়াবী। মিস বডিগার্ড ক্লেইনকে জানালেন যে আই অফ উইজডম তার উপস্থিতি টের পেয়েছেন। ক্লেইন এতে খুব একটা অবাক হলেন না, বরং মাথা নেড়ে সায় দিলেন। তিনি ধারণা করলেন যে আই অফ উইজডমের কাছে হয়তো বেশ কিছু মিস্টিক্যাল আইটেম আছে, যার কারণে তিনি এই উপস্থিতি অনুভব করতে পেরেছেন। এমনকি ক্লেইন সন্দেহ করছিলেন যে আই অফ উইজডমের পেছনে হয়তো কোনো শক্তিশালী সংস্থা বা সংগঠন রয়েছে, কারণ কেবল নিজের শক্তিতে 30 বছরে এতগুলো শক্তিশালী মিস্টিক্যাল আইটেম সংগ্রহ করা প্রায় অসম্ভব। ক্লেইন মনে মনে ভাবছিলেন যে আই অফ উইজডম হয়তো চার্চ অফ দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি অথবা চার্চ অফ দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডমের সাথে যুক্ত। তবে তিনি এই সন্দেহের কথা মিস বডিগার্ডকে বিস্তারিত বলেননি, যাতে তার অভিজ্ঞতার গভীরতা প্রকাশ না পেয়ে যায়। ক্লেইন মনে মনে হাসলেন এই ভেবে যে আই অফ উইজডমের হয়তো বাড়িতে সোনার খনি আছে, অথবা তিনি কোনো ব্যাংক চালান, কারণ তিনি মিস্টিক্যাল আইটেম কেনার জন্য অকাতরে অর্থ ব্যয় করেন। হঠাৎ মিস বডিগার্ড কপালে ভাঁজ ফেলে জানালার বাইরের দিকে তাকালেন এবং বললেন যে তিনি রক্তের তীব্র গন্ধ পাচ্ছেন। ক্লিন কিছুটা বিভ্রান্ত হয়ে জানালার বাইরে তাকালেন এবং দেখলেন বৃষ্টির মধ্যে একটি নির্জন গলির মুখে জমকালো পোশাক পরা এক মহিলা মাটিতে পড়ে আছেন। ঠিক সেই সময় একজন পথচারী সেখান দিয়ে যাচ্ছিলেন এবং লাশটি দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। এই চিৎকারে ঘোড়াটি কিছুটা চমকে গেল এবং গাড়ির চালক লাগাম টেনে গাড়ির গতি কমিয়ে দিলেন। গ্যাসবাতির আলোতে ক্লেইন সেই মহিলার খাকাশে মুখ দেখতে পেলেন। তার পেটে একটি গভীর ক্ষত ছিল এবং মনে হচ্ছিল যেন তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো কেউ বের করে নিয়েছে। ক্লেইন একজন দক্ষ প্রাক্তন নাইটহট হিসেবে দ্রুত বুঝতে পারলেন যে এটি শয়তান উপাসকদের কাজ হতে পারে। তিনি সন্দেহ করলেন যে এর পেছনে চতুর্থ যুগের প্রাচীন সংগঠন ব্লাড স্যাংটিফাই সেক্টের হাত থাকতে পারে। এই সংগঠনটি শয়তান উপাসনার জন্য পরিচিত এবং তারা বিভিন্ন শয়তান গোত্র যেমন নোইস, আন্দারিয়েল এবং বেরিয়া গোত্রের সমন্বয়ে গঠিত একটি শিথিল জোট। তারা তাদের বিশ্বাস প্রচারের জন্য অনেক হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। ক্লেইন ভাবলেন যে ব্লাড স্যাংটিফাই সেক্ট ক্রিমিনাল পাথওয়ে অনুসরণ করে, যা ডেভিল পাথওয়ে নামেও পরিচিত। এই পথের সিকোয়েন্স 9 হল ক্রিমিনাল যাদের শরীর শক্তিশালী এবং প্রবৃত্তি তীক্ষ্ণ হয়। সিকোয়েন্স 8 হল কোল্ড ব্লাডেড বা আধুনিক নাম আনউইংড অ্যাঞ্জেল, যারা বিবেকহীন হয় এবং অশুভ কামনায় লিপ্ত থাকে। আর সিকোয়েন্স 7 হল সিরিয়াল কিলার, যারা শয়তানকে খুশি করার জন্য বিশেষ কায়দায় হত্যাকাণ্ড ঘটায়। মিস বডিগার্ড ফিসফিস করে বললেন যে এটি ব্লাড স্যাংটিফাই সেক্টের কাজ হতে পারে এবং এরপরই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ক্লেইন দেখলেন যে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে, তাই তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে সেখান থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করলেন। পরের দিন সকালে ক্লেইন তার সাধারণ জীবনযাত্রায় ফিরে গেলেন। তিনি মেরি নামে এক মহিলার জন্য প্রমাণ জোগাড় করার কাজ শেষ করে ফেলেছিলেন এবং সেই সংক্রান্ত আলোকচিত্রগুলো সংগ্রহ করলেন। এরপর তিনি রাইস পুলিশ স্টেশনে গিয়ে তার 10 পাউন্ড জামানতের টাকা ফেরত নিয়ে এলেন। সেখানে তিনি আসল সার্জেন্ট ফ্যাক্সিনের সাথে দেখা করে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। ক্লেইন তার অ্যাকাউন্ট থেকে 500 পাউন্ড নগদ উত্তোলন করে মিস বডিগার্ডের পাওনা 600 পাউন্ড মিটিয়ে দিলেন। তার কাছে তখন মাত্র 146 পাউন্ড 8 শিলি এবং 5 পেন্স অবশিষ্ট ছিল। এরপর তিনি নিজের জন্য একটি টি-বোন স্টেক রান্না করলেন এবং ব্ল্যাক পেপার সস দিয়ে সেটি উপভোগ করছিলেন। ঠিক সেই সময় তার দরজায় বেল বেজে উঠল। ক্লেইন দরজা খুলে দেখলেন একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যিনি একটি ধূসর ওভারকোট এবং সিল্ক টপ হ্যাট পরেছিলেন। তার হাতে ছিল কালো এবং সোনালি রঙের একটি লাঠি।
ভদ্রলোকের নাম ছিল মিলেট কার্টার, যিনি মিডশেয়ার থেকে এসেছেন। ক্লেইন তার স্পিরিট ভিশন দিয়ে লক্ষ্য করলেন যে ভদ্রলোক মোটামুটি সুস্থ থাকলেও তার বাম পায়ের জয়েন্টে আর্থ্রাইটিসের সমস্যা আছে। কার্টার জানালেন যে তিনি উইলিয়াম স্ট্রিটে একটি বাড়ি কিনেছেন, যা আগে একজন দেউলিয়া ভিসকাউন্টের ছিল। সেই বাড়ির বেসমেন্টের সংস্কার কাজ করার সময় তারা একটি গোপন দরজা খুঁজে পেয়েছেন, যা একটি বিশাল ভূগর্ভস্থ কাঠামোর দিকে নিয়ে যায়। কার্টার চাইলেন ক্লেইন যেন একজন গোয়েন্দা হিসেবে সেখানে গিয়ে পরিস্থিতির তদন্ত করেন এবং দেখেন সেখানে কোনো বিপদ আছে কিনা। তিনি এই কাজের জন্য ক্লেইনকে 50 পাউন্ড পারিশ্রমিক দিতে চাইলেন। ক্লেইন প্রথমে দ্বিধা করলেও বাথরুমে গিয়ে একটি তামার কয়েন দিয়ে ভাগ্য পরীক্ষা বা ডিভিনেশন করলেন। কয়েনের রাজার মুখ উপরে থাকায় তিনি ইতিবাচক সাড়া পেলেন। এমনকি মিস বডিগার্ডও তার অন্তর্দৃষ্টি দিয়ে জানালেন যে সেখানে কিছুটা বিপদ থাকলেও তা খুব বেশি নয়। অবশেষে ক্লেইন এই রহস্যময় ভূগর্ভস্থ কাঠামো তদন্তের দায়িত্ব গ্রহণ করলেন। এটি শুরু হয় যখন ক্লাইন মিলেট কার্টারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং অগ্রিম 10 পাউন্ড গ্রহণ করেন। তবে অগ্রিম টাকা পাওয়ার সাথে সাথে ক্লাইন কিছু উইলিয়াম স্ট্রিটের দিকে দৌড়াননি। একজন ধূর্ত এবং বিচক্ষণ ডিটেকটিভ হিসেবে তিনি বিকেল 4টের সময় সেখানে যাওয়ার একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলেন। মিলেট কার্টার একজন অত্যন্ত সমঝদার মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ডিটেকটিভ মরিয়ার্টিকে এই অজানা অভিযানে যাওয়ার আগে অবশ্যই কিছু প্রস্তুতি নিতে হবে এবং হয়তো তার নিজের কোনো লোকবল বা সহযোগীকে প্রস্তুত করতে হবে। বৃদ্ধ ভদ্রলোক বিদায় নেওয়ার পর ক্লাইনের প্রথম কাজ ছিল তার ফেলে রাখা দুপুরের খাবার শেষ করা। তার স্টেকটি তখন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু ক্ষুধার্ত ক্লাইন তা বেশ দ্রুতই শেষ করেন। মনে মনে তিনি কিছুটা বিরক্তও ছিলেন, কারণ ঠিক দুপুরের খাবারের সময় মিলেট কার্টারের আগমন তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। সামান্য পেট ভরার পর ক্লাইন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তার অগোছালো ঘরটি পরিষ্কার করতে শুরু করেন, কারণ এরপরই তার একজন মক্কেলের আসার কথা ছিল। বিকেল ঠিক 2টো বাজার সাথে সাথে মিসেস মেরি তার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ক্লাইনের ফ্ল্যাটে উপস্থিত হন। মেরির অবস্থা দেখে বোঝা যাচ্ছিল তিনি মানসিক চাপের মধ্যে আছেন। তার চোখ দুটো ছিল ফোলা এবং লাল। তার সাথে ছিলেন স্ট্যালিন স্যামার, যিনি খুব শান্তভাবে মেরিকে সঙ্গ দিচ্ছিলেন। ক্লাইন তার জন্য একটি খামে করে খুব সাবধানে বেছে নেওয়া একটি ছবি হাতে তুলে দেন এবং মেরিকে তা নিশ্চিত করতে বলেন। মেরি দীর্ঘশ্বাস ফেলে যখন খামটি খুলে ছবিটি দেখলেন, তখন তার চোখে মুখে প্রশান্তির ছায়া দেখা গেল। তিনি ক্লাইনের কাজের দক্ষতায় অত্যন্ত মুগ্ধ হন এবং তাকে একজন অত্যন্ত দায়িত্বশীল ডিটেকটিভ হিসেবে অভিহিত করেন। মেরি কেবল তার বাকি 7 পাউন্ড পারিশ্রমিকই বুঝিয়ে দেননি, বরং ক্লাইনকে অভিজাত কুয়েলাগ ক্লাবের সদস্য হিসেবে নাম প্রস্তাব করার প্রতিশ্রুতিও দেন। তিনি তার মানিব্যাগ থেকে 5টি 1 পাউন্ডের নোট এবং একটি 5 পাউন্ডের নোট গুনে ক্লাইনকে প্রদান করেন। এরপর এক মুহূর্ত দেরি না করে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তার হাঁটার গতি এতই বেশি ছিল যে স্ট্যালিন স্যামার তার সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। এমনকি দরজার কাছে গিয়ে মেরি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু স্ট্যালিন তাকে সময় মতো ধরে ফেলেন। ক্লাইন লক্ষ্য করেন যে তাড়াহুড়ো করে যাওয়ার সময় মেরি তার পোর্টেবল ক্যামেরাটি ফেলে গেছেন, যা পরে মিসেস স্যামারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার কথা তিনি মনে মনে ভেবে রাখেন। এরপর ক্লাইন দ্বিতীয় তলায় গিয়ে কিছুটা সময় ঘুমিয়ে নিলেন। চার্চের ঘণ্টার আওয়াজে যখন তার ঘুম ভাঙল, তখন তিনি নিজেকে বেশ সতেজ অনুভব করছিলেন। তিনি ব্যাকল্যান্ডের ম্যাপ পরীক্ষা করে দেখেছিলেন যে উইলিয়াম স্ট্রিট এলাকাটি অত্যন্ত অভিজাত। এটি ওয়েস্ট বারো এবং এমপ্রেস বারোর সীমান্তে অবস্থিত, যা মূলত শহরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। একজন ইতিহাসের ছাত্র এবং সচেতন নাগরিক হিসেবে ক্লাইন জানতেন যে এখানকার বাড়িগুলোর দাম অত্যন্ত বেশি। ওয়েস্ট বারোর একটি সাধারণ ভালো বাড়ির দাম 2,500 পাউন্ডের আশেপাশে হলেও মিলেট কার্টারের বাড়িটি ছিল একজন প্রাক্তন ভিসকাউন্টির সম্পত্তি, ফলে এর বাজার মূল্য 3.5 থেকে 5,000 পাউন্ডের কম হওয়ার কথা নয়। ক্লাইন মনে মনে হিসেব করছিলেন যে এই মূল্যের টাকা দিয়ে একটি উচ্চমানের মিস্টিক্যাল বা রহস্যময় বস্তু কেনা সম্ভব। যাই হোক, পেশাদারিত্ব বজায় রাখতে তিনি তার ডাবল ব্রেস্টেড কোট, হ্যাট এবং হাতে একটি লাঠি নিয়ে মিন্স্ক স্ট্রিটের দিকে বেরিয়ে পড়েন। রাস্তায় বের হওয়ার পর ক্লাইন দেখলেন গ্যাসের আলোগুলো তখনও জ্বলে ওঠেনি, ফলে পুরো শহরটি যেন এক বিষণ্ণ অন্ধকারে ডুবে আছে। তবে এখানকার বাতাস ব্যাকল্যান্ডের পূর্ব দিকের বাড়োগুলোর মতো অতটা শ্বাসযুধিকারী বা দূষিত ছিল না। একটি ভাড়া করা ঘোড়ার গাড়িতে করে তিনি শেষ পর্যন্ত উইলিয়াম স্ট্রিটে পৌঁছান। সেখানে 8 নম্বর ইউনিটের বাইরে একজন ভৃত্য তার জন্য অপেক্ষা করছিল। লাল ভেস্ট এবং হালকা রঙের ট্রাউজার পরা সেই ভৃত্যটি ডিটেকটিভ মরিয়ার্টিকে যথাযথ সম্মানের সাথে ভেতরে নিয়ে যায়। বাড়িটি ছিল বিশাল, এর চারপাশে বাগান এবং লন ঘেরা। তবে দোতলা এই বাড়িটির প্রথম তলায় সংস্কারের কাজ চলায় চারদিকে নির্মাণ সামগ্রী ছড়িয়ে এবং বেশ ধুলোবালির আধিক্য ছিল।
মিলেট কাটার নিজে সেখানে উপস্থিত থেকে শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। তিনি ক্লাইনকে জানান যে তার পরিবার ব্যাকল্যান্ডে আসার আগেই তিনি সব কাজ গুছিয়ে নিতে চান। ক্লাইন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি সম্রাট রোজেলের নাম করে বলেন যে নতুন সংস্কার করা বাড়িতে অন্তত ৩ মাস ভালোমতো বাতাস চলাচলের ব্যবস্থা না করে থাকা উচিত নয়। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। কার্টার সাহেব এই তথ্যে বেশ বিস্মিত হন এবং ক্লাইনের জ্ঞানের প্রশংসা করেন। কার্টার যখন লক্ষ্য করলেন ক্লাইন একাই এসেছেন, তখন তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে জানতে চান তার সহকারী কোথায়, কারণ মাটির নিচে সেই গোপন কাঠামোতে বড় ধরনের বিপদ থাকতে পারে। ক্লাইন মনে মনে হাসলেন, কারণ তার অদৃশ্য বডিগার্ড বা সহযোগী মিস বডিগার্ড সেখানে উপস্থিত থাকলেও সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন অদৃশ্য। ক্লাইন গম্ভীরভাবে বলেন যে তিনি একা কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনো অনভিজ্ঞ সহকারী তার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। এই কথা শুনে কার্টার সাহেব ক্লাইনকে একজন অত্যন্ত পেশাদার মানুষ হিসাবে মেনে নিলেন। এরপর কার্টার সাহেব ক্লাইনকে একটি লণ্ঠন ধরিয়ে দিয়ে মাটির নিচে বেসমেন্টের দিকে নিয়ে গেলেন। বেসমেন্টটি ছিল বিশাল এবং পাথরের মেঝে দিয়ে ঢাকা। সেখানে একটি কোণায় একটি ধূসর পাথরের গোপন দরজা আবিষ্কৃত হয়েছিল। কার্টার সাহেব আর ভেতরে না ঢুকে ক্লাইনকে সতর্কতার সাথে এগোতে বললেন। ক্লাইন তার একটি হাতে কালো দস্তানা পরে নিয়েছিলেন এবং তার হাতের লাঠি দিয়ে পাথরের দরজাটি ঠেলে খুললেন। দরজার ভেতরে এক গভীর অন্ধকার সুড়ঙ্গ পথ দেখা গেল। সুড়ঙ্গের ভেতরে দুধারে কাঠের দরজা ছিল যেগুলো পচে যাচ্ছিল। ক্লাইন তার আধ্যাত্মিক দৃষ্টি বা স্পিরিট ভিশন জাগ্রত করে খুব সাবধানে পা ফেলছিলেন। সুড়ঙ্গের শেষে তিনি একটি বিশাল কালো পাথরের দরজা দেখতে পান। যখন তিনি সেই দরজাটি খুললেন, তখনই তার স্পিরিট ভিশনে নানা রঙের অদ্ভুত আভা ফুটে উঠল। হঠাৎ করেই দরজার ওপর থেকে একটি কালো সাপ ক্লাইনের সামনে পড়ে গেল। সাপটির মাথায় লাল ছোপ ছিল এবং এটি বেশ আক্রমণাত্মক দেখাচ্ছিল। এরপর যেন সাপের বৃষ্টি শুরু হল। একের পর এক সাপ ওপর থেকে পড়তে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রায় 10 মিটার চওড়া একটি সাপের বিশাল বাসা তৈরি হল। হাজার হাজার সাপের কিলবিল করা দৃশ্য ক্লাইনের স্নায়ুকে নাড়িয়ে দিয়েছিল। আসলে ক্লাইনের সাপ নিয়ে একটি পুরনো মানসিক ট্রমা বা ভীতি ছিল। শৈশবে তিনি লুকিয়ে একটি সাপ নিয়ে তৈরি সিনেমা দেখেছিলেন, যেখানে একটি দালান ভাঙার সময় বিশাল এক সাপের বাসা আবিষ্কৃত হয়েছিল। সেই দৃশ্যটি তার মনে গভীর দাগ কেটেছিল। আতঙ্কে ক্লাইন কয়েক পা পিছিয়ে গেলেন এবং তার অদৃশ্য রক্ষক মিস বডিগার্ডের কাছে সাহায্য চাইলেন। মিস বডিগার্ড তার কালো গথেক পোশাকে আবির্ভূত হলেন, কিন্তু কোনো কথা বললেন না। ক্লাইন পুনরায় সাহায্যের অনুরোধ করলে মিস বডিগার্ড তার অলৌকিক শক্তি ব্যবহার করলেন। সাথে সাথে সুড়ঙ্গ এবং সামনের হলঘরে এক প্রচণ্ড হিমশীতল বাতাস বইতে শুরু করল। ঠান্ডার তীব্রতায় দেয়ালে বরফ জমে গেল এবং সাপগুলো নিজেদের প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে পালিয়ে গেল। এলাকাটি মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ক্লাইন যখন সেই বিশাল হলঘরে প্রবেশ করলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন সেখানে 8টি বড় স্তম্ভ রয়েছে এবং ওপর থেকে ঝুলে থাকা মোমদানিগুলোতে অদ্ভুত নকশা করা। ক্লাইন লক্ষ্য করলেন মোমদানিগুলো উল্টো করে বসানো হয়েছে। ইতিহাসের গভীর জ্ঞান থাকার কারণে তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ স্থাপত্য নয়, বরং এটি চতুর্থ যুগের বা 4th এপকের একটি প্রাচীন ধ্বংসাবশেষ। এই আবিষ্কারটি শার্লক মরিয়ার্টির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ছিল। উত্তর মহাদেশের ইতিহাসবিদদের কাছে চতুর্থ যুগ সবসময়ই এক কুয়াশাচ্ছন্ন এবং রহস্যময় অধ্যায় হিসেবে পরিচিত। এই সময়কালের ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে বিশেষজ্ঞরা প্রায়ই হোঁচট খান, কারণ সেই সময় নথিপত্র অত্যন্ত অস্পষ্ট এবং প্রচুর তথ্যের ঘাটতি রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে চতুর্থ যুগের সমাধি, প্রাচীন শহর বা কোনো উল্লেখযোগ্য সাহিত্য খুব একটা খুঁজে পাওয়া যায়নি, যার ফলে এই যুগটিকে নিয়ে কোনো অকাট্য সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে এই দুষ্প্রাপ্যতাই এই যুগের প্রতি গবেষকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্লেইন মরেন্টি এই রহস্যময় ইতিহাসের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। তার পূর্বের সত্তার স্মৃতি থেকে তিনি জানতেন যে চতুর্থ যুগের ধ্বংসাবশেষ এবং তথ্য উদ্ধার করা কতটা কঠিন কাজ। বিশেষ করে সলোমন সাম্রাজ্য, টিউডর সাম্রাজ্য এবং ট্রান্সওয়ার্স্ট সাম্রাজ্য, এই 3টি সাম্রাজ্যের স্থাপত্য শৈলী ছিল সাধারণ মানুষের কাণ্ডজ্ঞানের একেবারে বিপরীত। তাদের ঘর বাড়ি এবং প্রাসাদের নকশা ছিল বিশৃঙ্খল ও অসামঞ্জস্যপূর্ণ, যেখানে কালোর আধিপত্য ছিল চোখে পড়ার মতো। চতুর্থ যুগের ভবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ছাদ থেকে ঝুলে থাকা বিশাল সব ধাতব খুঁটি, যার নিচে মোমবাতি রাখার স্ট্যান্ড বা ক্যান্ডেল স্টিক বসানো থাকত। এছাড়াও কালো দেয়ালে খোদাই করা ফুলের নকশা ছিল এই যুগের এক অনন্য চিহ্ন।
যখন ক্লেইন লণ্ঠন হাতে একটি ভূগর্ভস্থ কাঠামোতে প্রবেশ করেন তখন সেই প্রাচীন দৃশ্য দেখে তিনি মুহূর্তে বুঝে যান যে এটি চতুর্থ যুগের কোনো এক স্থাপনা। গম্বুজ আকৃতির ছাদ থেকে নেমে আসা ধাতব খুঁটি এবং সেখানে বসানো ক্যান্ডেলস্টিকগুলো তাকে সেই অস্পষ্ট ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসবিদদের মতে চতুর্থ যুগের ভবনে ক্যান্ডেলস্টিকের সংখ্যার ওপর ভিত্তি করে সেখানে বসবাসকারী ব্যক্তির সামাজিক মর্যাদা নির্ধারণ করা যেত। যদিও সেই যুগের মানুষ অসামঞ্জস্যতাকে এক ধরনের সৌন্দর্য হিসেবে দেখত, তবুও তাদের এই স্থাপত্যের পেছনে ছিল অত্যন্ত কঠোর এবং সূক্ষ্ম নিয়ম। যেমন একজন সাধারণ নাগরিকের বাড়িতে সর্বোচ্চ বাম দিকে 3টি এবং ডান দিকে 2টি ক্যান্ডেলস্টিক থাকতে পারত। ক্লেইন যখন হলের ভেতর দিয়ে এগোতে থাকেন তিনি গুনতে শুরু করেন যে সেখানকার দেওয়ালে কতগুলো ক্যান্ডেলস্টিক আছে। হলটি ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি প্রশস্ত, যা প্রায় 100 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল। হলের শেষ প্রান্তে তিনি একটি উঁচু প্ল্যাটফর্ম দেখতে পান এবং সেখানে ক্যান্ডেলস্টিকের সংখ্যা ছিল অবিশ্বাস্য, বাম দিকে 41টি এবং ডান দিকে 40টি। এই অসামঞ্জস্যতা এবং বিশাল সংখ্যা নির্দেশ করছিল যে এই প্রাসাদের মালিক কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন চতুর্থ যুগের উচ্চ পর্যায়ের কোনো অভিজাত বা অত্যন্ত শক্তিশালী কোনো বিয়ন্ডার পরিবারের সদস্য, যেমন অ্যান্টিগনাস বা জারাটুল পরিবার। প্ল্যাটফর্মের ওপর ক্লেইন 2টি বিশাল লোহার কালো চেয়ার দেখতে পান, যা চারপাশের পরিবেশের ওপর এক ধরনের ভীতিকর আধিপত্য বিস্তার করেছিল। সাধারণত ক্ষমতার কেন্দ্রে একজন ব্যক্তির থাকার কথা থাকলেও এখানে কেন 2টি আসন রাখা হয়েছে তা ক্লেইনকে গভীর ভাবনায় ফেলে দেয়। তিনি সন্দেহ করেন যে এখানে কি তবে সমান ক্ষমতাশালী 2জন শাসক বসতেন? এটি কি কোনো দ্বৈত কাউন্ট, টিউডর বা রাজপুত্রের বসার স্থান ছিল? ইতিহাস অনুযায়ী সলোমন, টিউডর এবং ট্রান্সওয়েস্ট সাম্রাজ্যে অত্যন্ত কঠোর শ্রেণীবিন্যাস বা হায়ারার্কি বজায় রাখা হতো, যেখানে একই স্তরের 2জন নেতার অস্তিত্ব থাকার কথা নয়। এই অসঙ্গতি নিয়ে ক্লেইন যখন তার সঙ্গী মিস বডিগার্ডের সাথে কথা বলেন তখন পরিবেশটা আরও রহস্যময় হয়ে ওঠে। ক্লেইন লক্ষ্য করেন যে এই বিশাল ভূগর্ভস্থ হলে বায়ু চলাচলের ব্যবস্থা অত্যন্ত চমৎকার, যা অন্য কোনো গোপন প্রবেশপথের ইঙ্গিত দিচ্ছিল। মিস বডিগার্ড ক্লেইনের জ্ঞানের গভীরতা দেখে অবাক হয়ে তাকে প্রশ্ন করেন যে তিনি এত কিছু কিভাবে জানেন। ক্লেইন কেবল হাসেন এবং নিজেকে একজন পরিশ্রমী তরুণ ইতিহাসবিদ হিসেবে পরিচয় দেন, যদিও মনে মনে তিনি জানতেন যে এটি তার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষার ফল। এই বিশাল প্ল্যাটফর্মটি ছিল প্রায় 40 মিটার লম্বা এবং 10 মিটার চওড়া, যা চতুর্থ যুগের জাঁকজমকপূর্ণ স্থাপত্যশৈলীর একটি বড় উদাহরণ। ক্লেইন যখন সেই বিশাল চেয়ারগুলো পরীক্ষা করতে যান তখন তিনি দেখেন যে চেয়ারগুলোর আকৃতি এতটাই বড় যে সেগুলো প্রায় 3 মিটার উচ্চতার কোনো দানবের বসার উপযোগী। চেয়ারের পেছনে 2টি আলাদা প্রতীক ছিল, একটিতে ছিল একটি কালো মুকুট এবং অন্যটিতে ছিল একটি রাজদণ্ড ধরে থাকা একটি হাত। মিস বডিগার্ড হঠাৎ ক্লেইনকে জানান যে রাজদণ্ড ধারণকারী হাতটি আসলে টিউডর পরিবারের প্রতীক। এই তথ্যের মাধ্যমে ক্লেইন নিশ্চিত হন যে তারা চতুর্থ যুগের টিউডর রাজবংশের কোনো প্রাসাদের ভেতর অবস্থান করছেন। তিনি আরও অনুমান করেন যে সলোমন সাম্রাজ্যের পতনের পর যখন টিউডর এবং ট্রান্সওয়েস্ট পরিবারগুলো তাদের নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলে তখনও তারা সলোমনদের স্থাপত্যশৈলী কেন পরিবর্তন করেনি। এর কারণ হিসেবে ক্লেইন মনে করেন যে হয়তো এই 3টি পরিবারের মধ্যে কোনো গোপন এবং অপরিবর্তনীয় সংযোগ ছিল। তারা সম্ভবত ডার্ক এম্পেরার বা লয়ার পাথওয়ে অনুসরণ করত এবং তাদের বিশেষ ক্ষমতার অ্যাক্টিং বা অভিনয়ের জন্য একই ধরনের স্থাপত্য এবং পরিবেশের প্রয়োজন ছিল। চতুর্থ যুগের এই স্থাপত্য এবং ঐতিহ্যের পেছনে যে গভীর আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত কারণ থাকতে পারে তা ক্লেইনের ভাবনাকে আরও প্রসারিত করে। হলের শেষ প্রান্তে তিনি 7টি বিশাল এবং ভারী কালো পাথরের দরজা দেখতে পান। এই দরজাগুলোও ছিল অসামঞ্জস্যপূর্ণভাবে সাজানো, বামে 2টি, মাঝখানে 1টি এবং ডানে 4টি। ক্লেইন তার ভাগ্য পরীক্ষার জন্য একটি মুদ্রা নিক্ষেপ করেন এবং একদম বাম পাশের দরজাটি বেছে নেন। দরজার গায়ের নকশা দেখে ক্লেইন চরমভাবে স্তম্ভিত হয়ে যান। সেখানে একটি লাল রঙের অর্ধচন্দ্র ছিল, যার চারপাশে ছিল অসংখ্য উজ্জ্বল আলোর বিন্দু। এটি আর কিছুই নয় বরং বর্তমান সময়ের এভারনাইট গডেস বা চিরনিশি দেবীর পবিত্র প্রতীক, ডার্ক সেক্রেড এমব্লেম। ক্লেইন নিজেকে প্রশ্ন করেন, চতুর্থ যুগে কি তবে এভারনাইট চার্চ টিউডর রাজবংশকে সমর্থন করত? দরজাটি খোলার পর ক্লেইন ভেতরে একটি বিশাল মূর্তির অবয়ব দেখতে পান, যা প্রায় 4 থেকে 5 মিটার লম্বা ছিল। মূর্তিটি ছিল এক অপূর্ব সুন্দরী মহিলার, যার মুখমণ্ডল কুয়াশায় ঢাকা ছিল। তিনি একটি প্ল্যাটফর্মের ওপর শুয়েছিলেন এবং তার কালো পোশাকে খচিত ছিল অসংখ্য উজ্জ্বল রত্ন, যা দেখতে ঠিক রাতের আকাশ এবং নক্ষত্রের মতো মনে হচ্ছিল। এই মূর্তিটি দেখে ক্লেইনের মনে অদ্ভুত এক ভীতির সঞ্চার হয়।
তিনি তার ক্যাপ্টেন ড্যান স্মিথের বলা কথাগুলো মনে করার চেষ্টা করেন। ক্যাপ্টেন বলেছিলেন যে প্রকৃত দেবতারা সাধারণত কোনো মানবিক রূপ ধারণ করেন না, তারা কেবল প্রতীকের মাধ্যমে নিজেদের প্রকাশ করেন। অন্যদিকে অপদেবতারা বা দুষ্টু দেবতারা মানুষের মতো মূর্তির রূপ ধারণ করে থাকে। কিন্তু এখানে এভারনাইট গডেস বা চিরনিশি দেবীর একটি পূর্ণাঙ্গ মূর্তি দেখে ক্লেইনের মনে সন্দেহ জাগে যে তবে কি দেবী একসময় অপদেবতা ছিলেন, অথবা হতে পারে যে এই মূর্তিটি টিউডর পরিবার দেবতাকে অবমাননা করার জন্য তৈরি করেছিল কোনো গোপন আচারের উদ্দেশ্যে। এই বিশাল মূর্তি এবং প্রাচীন পরিবেশের রহস্য ক্লেইনকে বিচলিত করে তোলে। তিনি বুঝতে পারেন যে চতুর্থ যুগের ইতিহাস যতটা জটিল তার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং বিপজ্জনক ছিল সেই যুগের বিশ্বাস এবং ক্ষমতা কাঠামোর রাজনীতি। বাকি 6টি দরজার পেছনে আরও কী ধরনের সত্য বা ভয়াবহ রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য ক্লেইন মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। এই পুরো অভিযানটি যেন একটি বিশাল গোলকধাঁধা।